আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার চেক করে নিয়েছি, এবার ঠিকঠাক শোনার কথা। তো তোমরা আবার একটু সবাই জয়েন হয়ে যাও। এবার সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও সবাই কাইন্ডলি। আমার এখানে ঠিকঠাক শোনা যাচ্ছে, আমি একটু চেক করে নিয়েছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু একটু জানাও, কারণ আমি শুনলে তো হবে না, তোমরা শুনতে হবে। আশা করি এবার সমস্যা হবে না। অন্যদিন তো সমস্যা হয়ও নাই, আজকে হঠাৎ কি প্রবলেম হয়েছে আমি জানি না আসলে। শুনতে পাচ্ছ? নুসাইবা নুসাইবা বলছে ঠিক শোনা যাচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ নুসাইবা। আর আমি তোমাদের নাম উল্টাপাল্টা উচ্চারণ করলে আমাকে একটু সংশোধন করে দিও, এটা নর্মাল। আমার স্যাররাও আমার নাম উল্টাপাল্টা উচ্চারণ করে, সো তোমাদেরটা আমি করতে পারি, সমস্যা নেই। ইটস ফেয়ার। আচ্ছা, তো তোমরা যারা শুরুতে ক্লাসে জয়েন করেছো, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি যেটা আমার যারা রেগুলার ক্লাস করে তারা জানে। তো হচ্ছে যে আমি আগেই তোমাদের একটু রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিলি, তোমাদের সবার কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা, শারীরিক অবস্থা কি, লাইফে কি চলতেছে বলো, একটু বলো। আমরা দুই এক মিনিট একটু রিফ্রেশ হয়নি, তারপর হচ্ছে যে আমরা পড়বো ইনশাল্লাহ। সুন্দরভাবে পড়বো, এই অংশটুকু ক্লিয়ার করে দিব। এবং আমি আমি ভুলে গেলে কিছু কিছু জিনিস আমি ভুলে যেতে পারি, তোমরা আমাকে একটু রিমাইন্ড করে দিও। তোমাদের সাথে তো আমার অনেক স্টুডেন্টের সাথে আমার টেলিগ্রামে পার্সোনালি কথা হয়, হোয়াটসঅ্যাপে নক দিয়ে হচ্ছে যে বিভিন্ন যে প্রবলেম শেয়ার করে, আমি ওদেরকে গাইড করার চেষ্টা করি, এটা আর কি। তো এখন মূল কথা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারগুলো হচ্ছে যে সুন্দরভাবে গোছায় দেওয়ার চেষ্টা করতেছি। আর হচ্ছে আমি তোমাদের বলছিলাম যে এক্সট্রা ইনফো যেটা আছে, যেটা আমি আমার প্রাইভেট ব্যাচও দিব ইনশাল্লাহ, সে মানে সবগুলো চ্যাপ্টারে তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়াই দিব, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যে এক্সট্রা ইনফো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এক্সট্রা ইনফোর একটা পিডিএফ দিয়ে দিব তোমাদের, যা যা মানে অন্য রাইটারের বই থেকে পড়া লাগবে, যাতে তোমাদের হচ্ছে যে 10টা বই ঘাটাঘাটি করা না লাগে। আমি এটা কিন্তু আমার কোর্সের যে ডিটেলস আছে সেখানে বলে দিছিলাম যে আমরা ক্লাসের মধ্যেই হচ্ছে এক্সট্রা ইনফোগুলো দিয়ে দিব। এখন তোমাদের জন্য হচ্ছে যে বেশি মানে ইয়া হয়ে যায়, চাপ হয়ে যায় বা ওভারলোড হয়ে যাবে যদি আমি এই বইয়ের পাশাপাশি অন্য বইয়ের ইনফোগুলো পড়াইতে গিয়ে দিয়ে দিই। এখানে লিখে টিকে হেফাজত হয়ে যাবে। এর থেকে কি হবে, এর থেকে হচ্ছে যে দেখো কনসেপচুয়াল কিছু না, মানে অন্য বইগুলোতে যে কনসেপ্ট আছে নতুন সেটা না, জ্ঞানমূলক কিছু লাইন আছে, হ্যাঁ, এক্সট্রা। তো সেগুলো হচ্ছে যে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিলে তোমরা যে চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারের পাশাপাশি হচ্ছে যে পিডিএফ গুলো একটু চোখ বোলাই দিলে এক্সট্রা ইনফো হয়ে যাবে এনাফ। ঠিক আছে। আবার এক্সট্রা ইনফো অনেকগুলো প্ল্যাটফর্মের আলাদা বই আছে, আমি জানি সেটা, কিন্তু সমস্যা হচ্ছে যে ওরা মনে করে যে এক্সট্রা একটা লাইন আজমল স্যারের বইতে নাই, দ্যাট মিনস এটাই ইম্পর্টেন্ট, এরকম না আসলে। তোমার হচ্ছে যে ওইখানের মধ্যে তোমার জাজ করতে হবে আসলে কোন লাইনটা তোমাদের জন্য লাগবে, কোন লাইনটা লাগবে না, ঠিক আছে। আর সেই তোমার ইয়েটা আসবে, এই যে সেই ধারণাটা, বা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসবে কোনটা আসবে না লাগবে, সেটার ধারণাটা আসবে হচ্ছে যে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ থেকে। টিচার বলো আর স্টুডেন্ট বলো, যে টিচার বা যে স্টুডেন্ট প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস ভালোভাবে করবে, সে অবশ্যই হচ্ছে যে টিচার হিসেবে ভালো থাকবে আর স্টুডেন্ট হিসেবে ভালো থাকবে, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা হচ্ছে যে আর কথা না বাড়াই, হচ্ছে যে ক্লাসে চলে যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাজিতা নূর, রাজিতা কি আমাদের মেন্টরশিপ ব্যাচে রাজিতা নাকি? আমি আসলে ভুলে গোলাই ফেলি, বুঝছো। তোমাদের আলাদা ইয়ে খুলছি, তো গ্রুপ খুলছি, আস্তে আস্তে কথা হইলে পরিচিত হবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা পাকস্থলী পাইলোরিক স্পিন্টারের পর বৃহদান্ত সূচনা ইলিওকোলিক স্পিন্টার। ইলিওকোলিক স্পিন্টার হচ্ছে যে এখানে আইলিয়াম এবং
যে সিলিয়াক মেসেন্টারিক আছে, সেটা হচ্ছে যে এখানে তোমার একটা বন্ধন, সেটা মানে এখানে একটা জাংশন আর কি। তো দেখো এখানে হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে যে 6 থেকে 7 মিটার লম্বা, এটা আমরা জানি। আর বৃহদান্ত হচ্ছে 1.5 মিটার, এটা আমরা শুরুতেই কথা বলছিলাম। তো ক্ষুদ্রান্ত হচ্ছে 3টি অংশে বিভক্ত, এটা আমি তোমাদের হচ্ছে যে আগেই বলছিলাম যে আমরা কয়েকবার পড়ছিলাম যে ক্ষুদ্রান্ত 3টে অংশে বিভক্ত: ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এবং বৃহদান্ত 3টে অংশে বিভক্ত: সিকাম, কোলন এবং রেকটাম। ঠিক আছে, কোলনের আবার হচ্ছে যে তোমার কয়েকটা পার্ট আছে সরি কোলন না, সরি কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এরকম করে ওইগুলো আমরা দেখবো, চিত্রও দেখছি আমরা। ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যেটা ইউ আকৃতি, এরকম করে একটা ইউ শেপড আকৃতি আমরা দেখবো সেটা। আর উল্টানো ইউ আর কি, দেখতে ইউর মতো, এবং 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা, এটাও তোমরা মাথায় রাখবা যে কতটুকু লম্বা ডিউডেনাম। এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, হ্যাঁ। আর জেজুনাম হচ্ছে মধ্যাংশ, আর লম্বা প্রায় 2.5 মিটার, এটা আবার মনে রাখতে হবে। জেজুনাম হচ্ছে যে লম্বা একটু বড়, জেজুনাম হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার, হ্যাঁ, 2.5 মিটার। শেষ অংশটি হচ্ছে ইলিয়াম, যা ক্ষুদ্রান্তের 3/5 গঠন করে, 3/5। এটা লাগবে না এত, জেজুনামের দৈর্ঘ্যটা লাগবে, আর হচ্ছে তোমার এটা লাগবে। আর প্রথম অংশ কোনটা সিরিয়ালি তোমরা মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ। মূল কথা তোমাদের মনে রাখতে হবে যে ক্ষুদ্রান্তের 3টা অংশ, আর ক্ষুদ্রান্তের দৈর্ঘ্যটা মনে রাখতে হবে, আর 3টা অংশের নাম কি কি সেটা মনে রাখতে হবে। এটুকু মনে রাখলে মোটামুটি এনাফ। আর খাদ্যের উপর মেইনলি 3 ধরনের রস কাজ করে, মানে এগুলো মেইনলি আর কি, আরও রস যে আছে সেটা। এই লাইনটা একটু মনে রাখো, সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাকটা ক্ষুদ্রান্তে। দেখো কিছু কিছু খাদ্য যেমন হচ্ছে যে কার্বোহাইড্রেট, কার্ব যেগুলো আছে, কার্বোহাইড্রেট যেগুলো আছে, সে কার্বোহাইড্রেটগুলোর পরিপাক শুরু হয় হচ্ছে যে তোমার কোথায়, মুখে, মুখে। আর মুখে তোমার হচ্ছে যে আর কারো পরিপাক হয় না, যে এই যে তোমার প্রোটিন বলো আর লিপিড বলো, এগুলো মুখে পরিপাক হয় না, মুখে শুধু। আবার এখানে তোমার হচ্ছে যে আবার কার্বোহাইড্রেট যেগুলো কোনগুলো, একটা হচ্ছে যে তোমার রান্না করা, একটা হচ্ছে রান্না ছাড়া, ঠিক আছে, এটাও আবার মাথায় রাখতে হবে। তো এটা এত ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট মুখে কার্বোহাইড্রেটগুলো পরিপাক হয়, তোমরা এটুকু জানলেই চলবে। আর প্রোটিন এবং লিপিডের পরিপাক হয় না। এরপরে পাকস্থলিতে আবার কার্বোহাইড্রেট কম পরিপাক হয়, আর প্রোটিন লিপিড মোটামুটি পরিপাক হয়, হ্যাঁ। তো এখন কিন্তু সব ধরনের সরি সব ধরনের যত প্রকার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, 3 প্রকার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, 3 প্রকার খাদ্যের চূড়ান্ত পরিপাক হয় কোথায়, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে 3 প্রকার খাদ্যের পরিপাক হয়। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করো যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এই 3টারই চূড়ান্ত পরিপাক কোথায় হয়, ক্ষুদ্রান্তে, হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলো তো তোমরা, আমি তোমাদের গত ক্লাসে পড়াইছি শিশুদের দাঁত কয়টা। আমি তোমাদের একটু টুকটাক কোশ্চেন করবো, যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো শিশুদের দাঁত, দাঁত তো দাঁত লিখে বলতেছি দাঁত কয়টি, এবং দন্ত সংকেত তো তোমরা লিখতে পারবে না, কোন দাঁত অনুপস্থিত থাকে মেইনলি, কোন কোন দাঁত অনুপস্থিত থাকে, মানে অ্যাবসেন্ট থাকে। আমি জাস্ট এবি লিখে দিচ্ছি, হ্যাঁ, লিখার সুবিধা। কোন কোন দাঁত অ্যাবসেন্ট থাকে তোমরা আমাকে একটু দ্রুত জানাই দাও, শিশুর দাঁত কয়টি এবং কোন কোন দাঁত অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে যে 3 প্রকার রস মেইনলি খাদ্যের উপর কাজ করে, একটা হচ্ছে পিত্তরস, একটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াটিক জুস, একটা হচ্ছে আন্ত্রিক রস বা ইন্টেস্টিনাল জুস। তোমরা মনে রাখবা, আমি তোমাদের আগে বলতেছি, তোমরা আমার এই ক্লাসগুলো থেকে কিছু প্রিন্সিপাল শিখে যাও। যারা আমার সাথে হচ্ছে যে পরে কন্টিনিউ করবা না, কোনো সমস্যা নেই, তোমরা যেখানে কমফোর্ট ফিল করো, যার কাছে পড়তে ভালো লাগে তোমাদের, যেখানে তোমার সুবিধা সেখানে পড়বা, এটা নিয়ে কোনো ইয়ে নেই। আমি কাউকেই হচ্ছে যে একদম আমার কাছে পড়তে হবে এরকম বলি না, ফুল কোর্স আর কি। কিন্তু তোমরা আমার থেকে কিছু প্রিন্সিপাল নাও, ইনশাল্লাহ এগুলো তোমাদের হেল্প করবে, এটা আমি ড্যাম শিওর। তো এখন সেই প্রিন্সিপালগুলো কি, আমি তোমাদের কিছু কিছু জিনিস আমাদের গাইডলাইন সেশনগুলোতে বলি, ক্লাসে বলি, এই জিনিসগুলো তোমরা একদম মাথা গেঁথে ফেলো যে এই কাজ ভাইয়া বলছে করতে, এগুলো করতে হবে। যেমন আমি তোমাদের প্রায়ই বলি যে তোমরা ইংলিশ টার্মগুলো খেয়াল করো, কারণ আমার যারা ব্যর্থ হয়েছে তাদের সাথেও কথা হয়েছে, সেকেন্ড টাইমার একবার দিয়ে ব্যর্থ হয়েছে, বা যারা একবার সফল হয়েছে, 2 টাইপের স্টুডেন্টদের সাথে কথা হয়, এবং আমি নিজেও হচ্ছে পরীক্ষা দিয়ে আসছি। সো আমি জানি আসলে কোথায় মিস্টেক হইতে পারে। এই জিনিসটা বড় একটা মিস্টেকের জায়গা, যে স্টুডেন্টরা হচ্ছে যে ইংলিশ টার্মগুলো খেয়াল করে না। তোমরা অবশ্যই ইংলিশ টার্মগুলো খেয়াল করবা, যে পিত্তরস মানে বাইন, অগ্নাশয় মানে অগ্নাশয় রস মানে প্যানক্রিয়াটিক জুস, তারপর আন্ত্রিক রস মানে ইন্টেস্টিনাল জুস, এগুলো খেয়াল করবা। আন্ত্রিক রসের মিউসিনের ক্রিয়া, এখানে মিউসিন থাকে, মিউসিনের ক্রিয়া ক্ষুদ্রান্ত অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়। মিউসিন হচ্ছে যে এগুলোকে পিচ্ছিল করে, হ্যাঁ, এটা মনে রাখবে, এটা হচ্ছে আন্ত্রিক রসে থাকে। আর ব্রুনার্স গ্ল্যান্ড এবং গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। ক্ষুদ্রান্তের প্রাচীরগুলো যাতে হচ্ছে যে নষ্ট না হয়ে যায়, সেটা থেকে রক্ষা করে কি মিউকাস। এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, আই রিপিট, খুব বেশি গুরুত্বপূর্ণ, ব্রুনার্স গ্ল্যান্ড এবং গবলেট কোষ তোমরা কোথায় পাবা, এটা কোথায় পাবা বলো তো, ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে পাবা, ঠিক আছে। মিলি আনসার করছে।
শিশুদের দাঁত 20টি প্রিমোলার থাকে না, আর থার্ড মোলারও থাকে না। আমি তোমার উত্তর 100% রাইট, তবে হচ্ছে যে তোমার একটু মিসিং আছে, সেটা হচ্ছে তোমার থার্ড মোলারও থাকে না, হ্যাঁ, আক্কেল দাঁতটাও থাকে না। জোবাইদুল আনসার ঠিক করছে, কিন্তু ওই আবার সেম জিনিস অ্যাবসেন্ট। তো এখন হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড এবং গবলেট সেল, এটা থেকে মিউকাস উৎপন্ন হয়। এই মিউকাসগুলো ক্ষুদ্রান্তের প্রাচীরকে রক্ষা করে। ধরো এইটা হচ্ছে প্রাচীর, প্রাচীর উপর মিউকাস আছে, যাতে এনজাইমগুলো ডিরেক্টলি মিউকাসকে প্রাচীরকে অ্যাটাক করতে না পারে, সেটাই রক্ষা করা হচ্ছে মিউকাসগুলো। পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণু কর্মক্ষমতা কমিয়ে দেয়। এটা হচ্ছে যে পিএইচ এর ব্যাপার, পিএইচ মানে ওদের ফেভারেবল যে পিএইচ, সে পিএইচ রাখে না, যাতে ওরা কাজ করতে পারে না, হ্যাঁ। এরপর হচ্ছে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলির সংকোচন সঞ্চিত পিত্তরস হচ্ছে ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। খুবই সুন্দর কোলেসিস্টোকাইনিনের কাহিনী, এটাকে সিসি কে বলবো আমরা, হ্যাঁ, কোলেসিস্টোকাইনিন। সি ফর কোলে, সি ফর সিস্টো, আর কে ফর কাইনিন। আমরা এটা সিসি কে দিয়ে দেখবো, আমরা এটা নিয়ে সুন্দর করে পড়াশোনা করবো। তোমরা জাস্ট এটুকু জেনে রাখো যে পিত্তথলি যেটা আছে, তুমি দেখবে যে এরকম করে আমাদের লিভার আছে, লিভারের নিচে একটা পিত্তথলি আছে, যেখানে পিত্তগুলো এসে যে কিছুক্ষণের জন্য জমা থাকে, ঠিক আছে। একটা জিনিস তোমরা পারো, তারপর আমি তোমাদের মনে করাই দিই একটু। আমাদের যে পিত্ত বা বাইল যেগুলো আছে, পিত্ত বা বাইল, পিত্ত বা বাইল, ঠিক আছে, সবার কই মাত্র 2জন পারো এই কথাটা। গত ক্লাসে পড়াইছি শিশুদের দাঁত কয়টি আর কোন দাঁত অ্যাবসেন্ট থাকে, এটা তো গত ক্লাসে পড়াইছি। সবাই আনসার করতেছো না কেন? আমি তোমাদের বললাম না যে আমার ক্লাসগুলো তোমরা ইন্টারেক্টিভলি পার্টিসিপেট করবা, ক্লাসে পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। তোমার এই যে তুমি এখানে কমেন্টে লিখতে তোমার হেজিটেশন, সমস্যা হলে তুমি খাতায় লিখো, কিন্তু লিখো, লিখে আমাকে জানো যে লিখছি, শেষ। তাহলে তো আমি বুঝলাম যে তুমি সিরিয়াস, ডেডিকেটেড, হ্যাঁ। আচ্ছা, তা এখন তোমার হচ্ছে পিত্ত তৈরি হয় কোথায় বলো তো? তোমরা অনেকেই পারো, দেখি তোমরা পারো কিনা। পিত্ত তৈরি হয় কোথায়, আর হচ্ছে জমা থাকে, আমরা বলে ফেললাম পিত্তথলি, ঠিক আছে, জমা থাকে পিত্তথলিতে, কিন্তু তৈরি হয় কোথায় আমাকে একটু জানাও সবাই, যারা পারো তারা জানো পিত্ত তৈরি হয় কোথায়। আচ্ছা, পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট আছে, সোডিয়াম দুইটা আছে, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, কোলেট, সোডিয়াম টরোকোলেট, ঠিক আছে, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, টরোকোলেট নামক দুইটা পিত্ত লবণ আছে, হ্যাঁ। এই পিত্ত লবণগুলো ইমালসিফিকেশন মানে হচ্ছে যে তোমার লিপিড জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলোকে একদম হচ্ছে ছোট ছোট কণায় পরিণত করে, ঠিক আছে, ছোট ছোট কণায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, এটাকে ইমালসিফিকেশন বলে। এটাই কি বলে? ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন কোন ধরনের খাদ্যদ্রব্যের ঘটে? কোন ধরনের স্নেহদ্রব্য, স্নেহদ্রব্য বা লিপিডের ঘটে। লিপিডের ইমালসিফিকেশন হয়, ইমালসিফিকেশন মাধ্যমে সাবানের ফেরার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। কে এটা করে? পিত্ত লবণ করে। কে এটা করে? পিত্ত লবণ করে। পিত্ত লবণ, পিত্ত লবণের দুইটা নাম কি? সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, ঠিক আছে। এগুলোর নাম আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। তো তোমরা কিন্তু কেউ আনসার করতেছো না যে পিত্ত কোথায় তৈরি হয়। তোমাদের এই অবস্থা হলে কেমনে হবে? সেকেন্ড টাইমের এখানে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমের এইটুকু তো জানার কথা নাকি হচ্ছে যে আমার কথাগুলো তোমাদের একটু পরে শোনা যায়। আমি অপেক্ষা করতেছি তোমরা আনসার করার জন্য। তোমরা একটা আনসার করো যে পিত্ত কোথায় তৈরি হয়। না জানলে কেউ যদি না পারো তাহলে আমি বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, কাইন ক্ষুদ্রান্তের গহ্বরে প্রচলন প্রাচীর থেকে এন্টেরোকাইনিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন নামক হরমোন ঘটিত হয়। তাহলে হচ্ছে কাইন ক্ষুদ্রান্তের গহ্বরে পৌঁছালে অন্ত্রের প্রাচীর থেকে, মানে ক্ষুদ্রান্ত থেকে এগুলো রিলিজ হয়। এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, তিনটাই হরমোন, ঠিক আছে। এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এই হরমোনগুলো হচ্ছে রিলিজ হয়, হ্যাঁ। ওকে, তাহলে এগুলো আমরা দেখবো। হরমোন নিয়ে আমাদের আলাদা পড়া আছে, আমরা জাস্ট হচ্ছে এখানে একটু জেনে রাখলাম যে এই হরমোনগুলো ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে রিলিজ হয়। পিত্তরস যেটা আছে, দেখো আমরা যে পাকস্থলীর মধ্যে পড়ছি, পাকস্থলীর মধ্যে কি অবস্থায় থাকে বলো তো? পিএইচ, পিএইচ কম থাকে নাকি বেশি থাকে বলো? বেশি থাকে নাকি কম থাকে? আর হচ্ছে যে যখন তোমার হচ্ছে যে এগুলা ক্ষুদ্রান্তে চলে আসে তখন পিএইচ এর কি অবস্থা হয়? দেখো আমি বলি, এখানে তোমার হচ্ছে এইচসিএল রিলিজ হয় প্যারাইটাল সেল থেকে। তোমরা পড়ছো না, প্যারাইটাল সেল থেকে এইচসিএল রিলিজ হয়। এই এইচসিএল এর কারণে পিএইচ অনেক কম হয়, মানে খুব বেশি অ্যাসিডিক হয় এনভায়রনমেন্টটা। আর এখানে তোমার হচ্ছে প্যানক্রিয়াটিক জুস টুস এগুলো যখন আসে, এগুলা থেকে তোমার হচ্ছে যে এগুলার পিএইচ অনেক বেশি থাকে, মানে এগুলো একটু ক্ষারীয় প্রকৃতির হয়, ঠিক আছে। তো এই খাবারগুলো যখন এখানে আসে তখন এগুলো যখন এগুলো এসে মিশে এগুলোর সাথে বাইল, তারপর প্যানক্রিয়াটিক জুস এগুলো মিশে খাবারগুলোকে ক্ষারীয় করে ফেলে। এই ক্ষারীয় পরিবেশে অনেকগুলো এনজাইম কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে পিত্তরস অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না। পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইনকে প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। তাহলে কোন উপাদানটা, এটা মনে রাখতে হবে। পিত্তরসের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট থাকে, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত NaHCO3, তাই না? সরি,
এই তো শাহানুর আক্তার গুড, ও একদম পুরো কাহিনী বলে দিচ্ছে যে পিত্ত তৈরি হয়ে যকৃতে জমা থাকে, পিত্ত তৈরিতে গুড। তাহলে সোডিয়াম বাইকার্বনেট যেটা আছে, সেই সোডিয়াম বাইকার্বনেট তোমার হচ্ছে যে এই অম্লীয় যে খাদ্যগুলো আছে সেগুলোকে হচ্ছে যে প্রশমিত করে উল্টা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, ঠিক আছে। ক্ষুদ্রান্তের বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম প্রয়োজন, এই এক্স্যাক্টলি এটার জন্য তোমার হচ্ছে যে এই ক্ষারীয় পরিবেশ তৈরি করা প্রয়োজন। অনেকগুলো এনজাইম দেখো, এনজাইমের কার্যকারিতার উপর অনেকগুলো ব্যাপারের মানে প্রভাব আছে। এক হচ্ছে তাপমাত্রার প্রভাব আছে, তারপর হচ্ছে পিএইচ এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে, তাই না? হ্যাঁ, পিএইচ এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে কি পিত্তরসগুলো মেনলি সেটাকে তোমার কি করে ফেলে, ক্ষারীয় করে ফেলে। ওকে, এখন আমাকে বলো তো, আমাদের তোমার স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা থাকে? আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা থাকে, কোথায় কোথায় থাকে একটু বলো, যারা পারো তারা একটু জানো, আমি গত ক্লাসে পড়াইছি তোমাদের। অগ্নাশয় থেকে খরিত রস শর্করা পরিপাকের জন্য নিচে বর্ণিত এনজাইমগুলো ক্রিয়াশীল হয়। অ্যামাইলেজ এনজাইম স্টার্চ এবং লাইকোজেন জাতীয় শর্করাকে মল্টোজে পরিণত করে। তাহলে স্টার্চ এবং লাইকোজেনকে মল্টোজে পরিণত করে কি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ অগ্নাশয় রসের মধ্যে অ্যামাইলেজ থাকে। তারপরে মল্টেজ, এটা পারবা, মল্টেজ হচ্ছে মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। আন্তরিক রসে আবার হচ্ছে আন্তরিক অ্যামাইলেজ থাকে। কিছু আছে হচ্ছে তোমার অন্ত্র থেকে আসে, আর কিছু আছে তোমার হচ্ছে যে অগ্নাশয় থেকে আসে। অগ্নাশয় থেকে সেটা হচ্ছে যে এরকম মল্টোজ, তারপর আইসোমল্টোজ, এগুলো লাগবে না, এগুলো আমরা পড়ে পড়ে চলে যাবে। এটা একটু আবার গুরুত্ব দিয়ে পড়বা, এই যে যেটা দাগাই দিচ্ছি সেটা আবার গুরুত্ব দিয়ে পড়বা, এটাকে একটু আলাদা করে মার্ক করে রাখো। 3 জোড়া বা 6টা, গুড গুড মিলি, গুড। আল্লাহ মিলি জ্ঞানের মধ্যে বারাকা দান করুক, আল্লাহ ওকে সফল করুক, সহজ করে দিক। সবার মধ্যে বারাকা দান করুক। সবাই চেষ্টা করো, সবাই যাতে ভালো করতে পারো। এখানে তো অল্প স্টুডেন্টই আসো, সবাই হচ্ছে যে চান্স পাইলেও কোনো লস হয়ে যাবে না, কারো লস হবে না, লাভই হবে উল্টা। ভালো পারফর্ম করলে বা হচ্ছে যে টুকটাক ইয়ে করলে এমনি দোয়া চলে আসে। তা এখন হচ্ছে যে সুক্রোজ যেটা আছে, সুক্রোজের উপর হচ্ছে সুক্রেজ এনজাইম কাজ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করে। সুক্রেজ এনজাইম কাজ করে, কি এনজাইম কাজ করে? সুক্রেজ এনজাইম কাজ করে। আহ, নিশাত তাসনিম, তারপরে হচ্ছে যে আফরিন, এরা কি নাই ক্লাসে? আফরিন, এটা তো আমার ব্যাচের স্টুডেন্ট। এখন যদি আমি রেসপন্স না পাই, আমি নিশ্চিত কল দিব, ক্লাস শেষে কল দিব। আরো 2জনকে তো আমি আর পাই না। প্রিয়াঙ্কা আছো? প্রিয়াঙ্কা ক্লাসে আছো? একজন, আচ্ছা, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করবে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা কিন্তু আমার পরস্পর সমান, এটা দেখতে একই রকম, C6H12O6, আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। হ্যাঁ, কে বলতে পারবে এদের গাঠনিক সংকেতে কি ভিন্নতা থাকে? দেখি, কে বলতে পারবা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে গাঠনিক সংকেতে কি ভিন্নতা থাকে? আর হচ্ছে ল্যাকটেজ হচ্ছে ল্যাকটোজের উপর কাজ করে, দুধে যে ডাইস্যাকারাইড থাকে সেটাকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে, এটাও মনে রাখবা। এই দুইটা মাস্ট, লাস্টের দুইটা মাস্ট মনে রাখবা, লাস্টের দুইটা মাস্ট মনে রাখবা। ল্যাকটোজের উপর ল্যাকটেজ কাজ করে, সেটাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে, ঠিক আছে। গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে, কিসে কিসে কনভার্ট করে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এই দুইটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এবার আসা হচ্ছে সিনারদের ব্যাপার চলে আসছে। তাহলে এটা হচ্ছে প্রোটিওলাইটিক, তোমরা জানো প্রোটিওলাইটিকটা হচ্ছে যে পাপি। তো এখন তোমার হচ্ছে ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থেকে রূপে খরিত হয়। এরপরে এটাকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ, ডিউটেরিয়াম মিউকোসা থেকে নিঃসৃত এন্টেরোকাইনেজ এনজাইমের সহায়তায় সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। খুব ভালো করে মনে রাখবা, ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ। ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ। ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ এটাকে সক্রিয় ট্রিপসিনে কনভার্ট করে। ট্রিপসিনোজনকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ। ট্রিপসিনোজনকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ। ট্রিপসিনোজনকে সক্রিয় করে কে?
এন্টেরোকাইনেজ। সক্রিয় করে এটাকে কিসে কনভার্ট করে? ট্রিপসিনে কনভার্ট করে। সক্রিয় করে এটা কিসে কনভার্ট করে? ট্রিপসিনে কনভার্ট করে। সক্রিয় করে এটাকে কিসে কনভার্ট করে? ট্রিপসিনে কনভার্ট করে। হ্যাঁ, ওকে। এবার সরি, এবার আসলে হচ্ছে কাইমোট্রিপসিন। এটা হচ্ছে নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনের জন্য রিলিজ হয়। এটা হচ্ছে যে কাইমোট্রিপসিনের কনভার্টার সক্রিয় হয়। আচ্ছা, এগুলা লাগবে না, অ্যামাইনো পেপটাইডেজ লাগবে না, টাইপেপটাইডেজ টাইপেপটাইডগুলো আপনি রিডিং দিবা। কোলাজিনেজ একটু লাগবে। কোলাজিনেজ হচ্ছে যে মাছ মাংসের যা থাকা যে কোলাজেন জাতীয় প্রোটিন আছে সেটাকে ভেঙে সল পেপটাইডে কনভার্ট করে। কোলাজেনের উপর কোলাজিনেজ কাজ করে। কিন্তু কোথায় থাকে সেটার জন্য হচ্ছে আমি দেখাইছি মাছ মাংসের বিদ্যমান থাকে। ইলাস্টেজ হচ্ছে ইলাস্টিনকে ভাঙে। ইলাস্টিন হচ্ছে যোজক টিস্যুর প্রোটিন, এটা মনে রাখবো। যোজক টিস্যুর প্রোটিন হচ্ছে ইলাস্টিন। ইলাস্টিন কোথায় থাকে? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুতে থাকে। কানেকটিভ টিস্যুতে থাকে। কানেকটিভ টিস্যুতে থাকা ইলাস্টিনকে ভাঙে হচ্ছে ইলাস্টেজ এনজাইম। নামের সাথে মিল আছে, কিন্তু তোমার মনে রাখতে হবে সোর্স কি, কোথায় থাকে, কোথায় পাওয়া যাবে সেটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এখন আন্তরিক রসে আমিষ পরিপাকের এনজাইম যেটা আছে সেটা হচ্ছে তোমার পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড রূপে পরিণত হয়। পলিপেপটাইড অ্যামাইনো পেপটাইড অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে, লাগবে না। এখন পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে ডিফারেন্স কি? পেপসিন এবং ট্রিপসিন, পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থেকে হচ্ছে পেপসিন রিলিজ হয়, আর অগ্নাশয় থেকে ট্রিপসিন রিলিজ হয়। পেপসিন পাকস্থলীতে নিঃসৃত, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউটেরাম, আমরা এগুলো জানি। প্রথমে এটা নিষ্ক্রিয় পেপসিনোজেন রিলিজ হয়, এটাকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কি? এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ দেখো, সক্রিয়া কে সক্রিয় করতেছে সেটা ডিফারেন্ট। এটা হচ্ছে পাকস্থলী প্রোটিনকে প্রোটিজম পেপটিনে কনভার্ট করে, এটা হচ্ছে প্রোটিজকে পেপটিনে, প্রোটিজম পেপটিনকে পলিপেপটাইডে কনভার্ট করে। ঠিক আছে? সবগুলা কাজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা আমার উল্টা লিখছে। পলিপেপটাইডকে প্রোটিজম, পলিপেপটাইডকে কেন পলিপেপটাইডে কনভার্ট করে? পলিপেপটাইডকে প্রোটিজম পেপটাইডে কনভার্ট করে, এটা একটু উল্টা লিখছে। এটা উল্টা লিখছে, এটা একটু ঠিক করে নাও। পলিপেপটাইডকে প্রোটিজম পেপটাইডে কনভার্ট করবে, নট প্রোটিজম পেপটাইডকে পেপটনকে পলিপেপটাইডে কনভার্ট করবে। এটা উল্টা লিখছে, শেষেরটা আছে, সমস্যা নাই, তোমরা তো বুঝে নিছো। আর এগুলো একদম বেসিক জিনিস। আচ্ছা, তাহলে মেইনলি হচ্ছে যে তোমার সোর্স কি? একটা হচ্ছে অগ্নাশয় থেকে রিলিজ হয় ট্রিপসিন, আর পেপসিন হচ্ছে যে পেপটিক কোষ থেকে রিলিজ হয় গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর। আর এটা হচ্ছে যে পাকস্থলীতে এটা জানি। আর এটার সক্রিয় কারকটা হচ্ছে ডিফারেন্ট। পেপসিন সক্রিয় করা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ট্রিপসিনোজেনকে সক্রিয় করা হচ্ছে এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ এন্টেরোকাইনেজ এটা ডিউটেরাম থেকে রিলিজ হয়। এই এনজাইমের সহায়তা হচ্ছে যে এটা সক্রিয় হয়। ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করবা, এটাকে মাস্ট মার্ক করে রাখবা। তা আমি তোমাদের দুইটা পিত্ত লবণ সম্পর্কে বলছিলাম। কি লবণ সম্পর্কে বলছিলাম? পিত্ত লবণ। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এটা মনে রাখবা। এটা হচ্ছে যে সত্য মিথ্যা টাইপগুলোতে আসতে পারে। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, পিত্তরসে কোনো এনজাইম থাকে না, পিত্তরসে কোনো এনজাইম থাকে না। এটাকে হাইলাইট করে রাখো। এটা কি করে রাখবা তোমরা? হাইলাইট করে রাখবা। এই এরকম করে হাইলাইট করে রাখো। মাস্ট লিখে রাখো উপর দিয়ে, মাস্ট এম একটা দিয়ে রাখো, মাস্ট লিখে রাখো। তোমরা কি খাতা কলম নিয়ে কে কে বসছো আমাকে বলো তো? খাতা কলম নিয়ে কে কে বসছো? বই খাতা নিয়ে কে কে বসছো? দ্রুত জানো আমাকে, কে কে বই খাতা নিয়ে বসছো? বই খাতা নিয়ে বসছো কে কে? মুসাইবা বসছে, মিলি বসছে, নিশান বসছে। নিশান তো মানে আজকে আমাদের ফার্স্ট ক্লাস করতেছে। তাহলে হচ্ছে এই লাইনটা আমি যা যা মার্ক করতে বলছি তোমরা একটু তা তা মার্ক করবা। হ্যাঁ, নিশান আমাদের আরো কয়েকদিন হচ্ছে যে শিডিউল আছে, আমাদের শিডিউল প্রতিদিন 9:30টায় আমাদের ক্লাস আছে। তুমি আমাদের পেজে ক্লাসগুলো নিয়মিত করতে পারো। আচ্ছা, যারাই নতুন আছো তারাই দেখতে পারো, ভালো লাগলে কন্টিনিউ করবে, না লাগলে নেই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে পিত্তরসে অবস্থিত পিত্ত লবণ যেটা আছে সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট। হ্যাঁ, মেইনলি হচ্ছে এগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে থাকে। পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে যে কম পরিমাণ। মেইনলি থাকে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এগুলো কয়েকবার পড়ে পড়ে মনে রাখবে, এগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে? অ্যাটিপিক্যাল নাম তোমরা যদি ভালো করে মুখস্থ না করো, তোমাদের কাছাকাছি অপশন দিলে তোমাদের অবস্থা একদম
কাহিল হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলা কাজ কি, এগুলো হচ্ছে যে ইমালসিফিকেশন করা, অবদ্রবণ বা ইমালসিফিকেশন, মানে হচ্ছে কি তোমার সাবানের ফেনার মতো ক্ষুদ্র 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 কণায় পরিণত করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এরপর হচ্ছে যে অগ্ন্যাশয় রাশি কিছু হচ্ছে লাইপোলাইটিক এনজাইম থাকে, মানে লিপিড পরিপাককারী এনজাইম, যেমন লাইপেজ, এটা অগ্ন্যাশয় রাশি থাকে, এটা হচ্ছে স্নেহকণাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। তোমরা, আমি শুরুতে তোমাদের একটা চার্ট পড়াইছিলাম, এরকম একটা চার্ট পড়াইছিলাম যে এখানে তোমার হচ্ছে যে কার্বোহাইড্রেট, এখানে প্রোটিন, এখানে হচ্ছে লিপিড গুলো থাকে, এখানে কিছু এনজাইম থাকে, তারপরে এন্ড প্রোডাক্ট কি, হ্যাঁ। তো তুমি দেখছো যে কার্বোহাইড্রেট ক্ষেত্রে ইন প্রোডাক্ট গ্লুকোজ, প্রোটিনের ক্ষেত্রে ইন প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর লিপিড ক্ষেত্রে ইন প্রোডাক্ট কি ছিল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। দেখো, এই বেসিকগুলো যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে শুধু ভালো করতে হেল্প করবে ব্যাপারটা এরকম না, মেডিকেলে চান্স পাওয়ার পরেও হেল্প করবে, ঠিক আছে। তুমি যত ভালো বেসিক নিয়ে মেডিকেলে প্রবেশ করবা তত তোমার জন্য মেডিকেল লাইফটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। পুনরায় দেখবা যে পড়তে 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 অবস্থা খারাপ, তুমি অল্প পড়েই ভালো করতে পারবা, হ্যাঁ, তোমার যদি এখানে বেসিক ক্লিয়ার থাকে। তো ফসফোলাইপেজ হচ্ছে ফসফোলিপিডের উপর ফসফোলাইপেজ কাজ করে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড তৈরি করে, কোলেস্টেরল, এস্টারেজ কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল তৈরি করে। লাগবে না, জাস্ট একবার দিয়ে চলে যাবা। লাইপেজের কথা যেটা বললাম সেটা। লেসিথিনেজ একটু খেয়াল করবা, এটা লেসিথিন এর উপর কাজ করে, লেসিথিনের উপর কাজ করে। লেসিথিনকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কত কি কি পরিণত করে সেটা লাগবে না। লেসিথিন হচ্ছে যে লেসিথিনের উপর লেসিথিনেজ কাজ করে, এটা মনে রাখলেই চলবে। আর এখানে আমাদের তেমন সময়ের প্রয়োজন, মানে ব্যয় করার প্রয়োজন নেই। এখানে এবার আসো, রোল অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমাদের পরিপাক গ্রন্থির কি কি ভূমিকা থাকে। আমাদের 5 ধরনের পুষ্টি গ্রন্থি থাকে, আমি তোমাদের শুরুর ক্লাসে বলেছিলাম যে 5 ধরনের পুষ্টি গ্রন্থি থাকে। তো তোমরা কি করবা, এরকম করে একটা 5 আঁকবা, সেটার ভিতরে হচ্ছে পুষ্টি গ্রন্থি লিখবে, তোমাদের খাতা টাতা লিখতে পারো পড়ার সময়। এই কাজ, এই দুষ্টামিগুলো করবা কি কখন জানো, তুমি যখন পড়বা, এই চ্যাপ্টার যখন পড়বা তখন হচ্ছে তোমার খাতায়, হাতের কাছে যে খাতা থাকবে, খাতা অবশ্যই একটা থাকবে। তোমরা পড়বা কিভাবে, তোমার সামনে হচ্ছে যে বই খোলা থাকবে, তুমি এখানে বসবা, এখানে একটা খাতা থাকবে, তোমার হাতে কলম থাকবে, এখান থেকে পড়বা, ছবি টবি আঁকবা, লিখবা, বারবার বারবার করে পড়বা, এরকম করে করে এরকম একটা বড় আঁকবা, সেটার ভিতরে পুষ্টি গ্রন্থি লিখবা, দেখবা ভুলবা না। আবার কি করবা, আমি তোমাদের মনে বলছিলাম এখানে প আছে, এখানে প আছে, মানে 5 5 5 এরকম করে, মানে জাস্ট মনে রাখার জন্য তুমি পাগলামি চাগলামি যা আছে করবা, তাহলে পড়াশোনা করতে ভালো লাগবে। তোমাদের পড়াশোনা করতে ভালো না লাগার পিছনে রিজন হচ্ছে যে এটা একঘেয়েমি লাগবে, ঠিক আছে। আরো রিলস টিলস দেখতে দেখতে এখনকার আমাদের হচ্ছে যে তোমার এই মনোযোগের যে স্পেন সেটা অনেক কমে গেছে, বুঝছো। আর ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের 5 ধরনের পুষ্টিগ্রন্থি থাকে, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এখন আসো, 5 ধরনের পুষ্টিগ্রন্থি, একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে যকৃত, একটা হচ্ছে অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। লালা গ্রন্থি স্যালাইভারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে অগ্ন্যাশয় আছে, এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, আন্তরিক গ্রন্থি আছে, যকৃত এবং অগ্ন্যাশয় আছে, লিভার, প্যানক্রিয়াস, স্যালাইভারি গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, হ্যাঁ, এগুলা ইংলিশ টার্ম হচ্ছে এগুলা। এখন আসলে লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, আমি বলছিলাম একটু আগে যে স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের কয় জোড়া, 3 জোড়া, বা হচ্ছে যে 6টি থাকে, ঠিক আছে। অনেকে খুব সুন্দরভাবে এটা আনসার করছে, মাশাআল্লাহ, আল্লাহ তাদের জ্ঞানের মধ্যে বারাকা দান করুক। লালা গ্রন্থি যেগুলো আছে সেগুলো এপিথেলিয়ামে আবৃত, গোলাকার বা ডিম্বাকার রসক্ষরণকারী হচ্ছে যে অনেকগুলো থলি থাকে। থলি প্রাচীরে সেরাস কোষ এবং মিউকাস কোষ থাকে, সে মানে হচ্ছে যে তোমার সেরোমিউকাস সিক্রেশন করে এটা, ঠিক আছে এরা। তো তোমার হচ্ছে প্রতিটি থলি থেকে একটি নালী বের হয়ে লালা গ্রন্থির মূল এসে যুক্ত হয়, মানে এটা একটা হচ্ছে সনাল গ্রন্থি। আমরা 2 প্রকার গ্রন্থি পড়বো, আমরা কয় প্রকার গ্রন্থি পড়বো, 2 প্রকার, একটা হচ্ছে সনাল গ্রন্থি, সনাল, আর একটা হচ্ছে অনাল, ঠিক আছে, মানে নালী ছাড়া। সনাল গ্রন্থি যেগুলো, সেগুলো হচ্ছে যে তোমার কি করে, রসক্ষরণ করে, সেগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আমরা এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি পড়বো, এগুলো একদম কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের বুঝাবো। বহিঃক্ষরা গ্রন্থি আর অনাল গ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা, এগুলো থেকে হরমোন রিলিজ হয়। বহিঃক্ষরা থেকে হচ্ছে বিভিন্ন রস রিলিজ হয়, আর অন্তঃক্ষরা থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে অনাল গ্রন্থি, এগুলো কোনো নালী থাকে না, এগুলোর সিক্রেশনটা হচ্ছে মানে তোমার রক্তের মাধ্যমে যায়, ঠিক আছে। দূরবর্তী অঙ্গে গিয়ে কাজ করে এরা। সনালগুলা কাছাকাছি কাছাকাছি অর্গানে গিয়ে কাজ করে, অনালগুলা কাছেও কাজ করতে পারে, দূরেও কাজ করতে পারে, ঠিক আছে। এগুলো রক্তের মাধ্যমে মিলে যায়। আচ্ছা, তো এখন দেখো প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে কানের নিচে করে একটু থাকে, কানের এখান দিয়ে। তারপর তোমার হচ্ছে যে এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, আমি একটু তোমাদের আর একটু উপরে উঠে চিত্রটা দেখাই একটু। দেখো এখানে তোমার কানের নিচে এরকম করে থাকে, এগুলা প্যারোটিড গ্ল্যান্ড। প্রতিটি কানের নিচে একটি করে 2টি প্যারোটিড গ্ল্যান্ড থাকে, প্রত্যেক গ্রন্থি থেকে একটি করে নালী বের। দ্বিতীয় উর্ধ্বমোলা, দ্বিতীয় উপরে মোলার 3টা থাকে না, ধরো হচ্ছে যে এটা হচ্ছে সবার শেষটা M3, এটা হচ্ছে M2, আর এটা হচ্ছে M1, ঠিক আছে। 3টা মোলার, 3টা মোলার হচ্ছে উপরের পাড়িতে, যে মানে মাড়িতে যেটা, দ্বিতীয় উর্ধ্বমোলার উপর দিয়ে গিয়ে এটা হচ্ছে যে তোমার মানে ওপেন হয় আর কি, হ্যাঁ, মুখ বিবরণ মুক্ত হয় নালীটা আর কি। তাহলে M2 দ্বিতীয় উর্ধ্বমোলার। তারপরে তোমার হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, প্রতিটি ম্যান্ডিবল বা নিম্নচলে কনিক অঞ্চলে একটা করে
সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে। সাব মানে কি? সাব মানে নিচ। আমি তোমাদের এই জিনিসগুলো গত ক্লাসে ক্লিয়ার করছিলাম, তারপর আবার বলি। সাব মানে নিচ, মানে ম্যান্ডিবলের নিচে থাকে এই জন্য। এখানে একটা ম্যান্ডিবল থাকে না, ম্যান্ডিবলের নিচে একটা গ্রন্থি থাকে, এই জন্য এটার নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলার। এটা হচ্ছে জিহ্বার নিচে প্রেনুলাম নামক এখানে আমাদের জিহ্বা আছে, এখানে জিহ্বার নিচে একটা প্রেনুলাম নামক জায়গা আছে, সেই প্রেনুলামে গিয়ে এটা ওপেন করে, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে কি? লিঙ্গুয়া মানে আমাদের জিহ্বা, জিহ্বার নিচে একটা থাকে, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই দেখো এটা, আমি তোমাদের একটু এখানে ভিজিবল হয়ে গেছে, একটু দেখাই। এটা হচ্ছে জিহ্বার নিচে, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, দেখতে পাচ্ছ তোমরা? সাবলিঙ্গুয়াল, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। জিহ্বার নিচে যেটা থাকে, লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা, জিহ্বার নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, এটা হচ্ছে প্রেনুলাম অংশ উন্মুক্ত, জিহ্বার নিচে প্রেনুলাম অংশ এসে উন্মুক্ত হয়, ঠিক আছে। তাহলে কোথাও উন্মুক্ত হয়, কোথায় থাকে আমি দেখাইছি। প্রত্যেক পাশে একটা একটা করে, দুই পাশে দুইটা থাকে। বুঝছো তোমরা? তোমরা বুঝছো? ক্লিয়ার? তোমরা এই পর্যন্ত যা পড়াইছি ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে তোমাদের? তোমাদের দিক থেকে রেসপন্স করতে হবে তো। তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, দ্রুত জানাবা। তোমাদের জন্য ক্লাস। গুড। কোন অংশটা বুঝো নাই নিশান? নিশান ক্লিয়ার না? নিশান কোন অংশটা বুঝো না আমাকে একটু বলো, আমি বলি, তারপরে বাকিরাও আবার একটু শুনবে, বাকিরা আরো ক্লিয়ার হবে। যতটুকু ক্লিয়ার তার থেকে আরো বেশি ক্লিয়ার হবে। আমি নিশানের কমেন্টের অপেক্ষা আমি হচ্ছে একটু প্রসিড করি সামনে, বসে থাকা যাবে না। লালা হচ্ছে স্যালাইভা, আমরা জানি সেটা হচ্ছে যে দৈনিক কতটুকু উৎপন্ন হয়, দেখবে যে এই পরিমাণগুলো প্রায় অনেকগুলো একটা জিনিসের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার। বা আমরা যদি এগুলোকে লিটারে কনভার্ট করি, 1.2 লিটার থেকে 1.5 লিটার, 1.2 লিটার থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। নিশান গুড। নিশান কি সেকেন্ড টাইমে না ফার্স্ট টাইমে? ফার্স্ট টাইমে। ফার্স্ট টাইমে তো এখন অনেক চাপের মধ্যে আছে, ওদের কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। আচ্ছা, তো এখন লালা সামান্য অম্লীয় হয়, লালা সামান্য অম্লীয় হয়, ফলে মুখগহ্বরে সবসময় পিএইচ হচ্ছে যে 6.2 থেকে 7.4 মাত্রায় আম্লিক অবস্থা বিরাজ করে। 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4 মাত্রায় থাকে। এটা মনে রাখতে হবে, মানে কিছুটা অম্লীয় পরিবেশ। হ্যাঁ, ওকে, গুড। এবার ভালোভাবে চেষ্টা করো, প্রিভিয়াস যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরে। ওই দিন একটা গাইডেন্স সেশন করছি, সেখানে না থাকলে সেই ভিডিওটা দেখে নিবে, রেকর্ড। সেখানের যে পরামর্শগুলো দিয়েছিলাম সেগুলো অনুসারে আগাও। হ্যাঁ, তাহলে গুছানোর প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। পানির পরিমাণগুলো তোমরা হচ্ছে যে একসাথে নোট করবা, পানির পরিমাণগুলো আসার পসিবিলিটি একদম কম, কিন্তু অবশ্যই পড়বা, বাদ দিবা না। কোষীয় উপাদান কি কি আছে সেগুলো একবার রিডিং দিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া একবার রিডিং দিবা। গ্যাস কতটুকু দেয় প্রতি মিলিলিটার? 100 মিলিলিটার নাহলে 1 মিলিলিটার অক্সিজেন, 25 মিলিলিটার নাইট্রোজেন, 50 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। এটা পড়বা। যে এটাকে কিভাবে পড়বা, এটাকে হচ্ছে যে উল্টাই ফেলবা। 50 কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে যে 25 নাইট্রোজেন, তারপর হচ্ছে 1 অক্সিজেন প্রয়োগ করবো। মানে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে। তাহলে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কত থাকে? 50, নাইট্রোজেন কত থাকে? 25, অক্সিজেন কতটুকু থাকে? 1 মিলিলিটার থাকে। এগুলো এইভাবে করে সিকুয়েন্সিয়ালি সাজাই ফেলবা। এগুলো আমি যেভাবে লিখছি সেভাবে লিখে ফেলবা। তোমরা বিশ্বাস করো, এই যে লিখতে বলতে ছোট ছোট জিনিসগুলো তোমাকে মনে রাখতে হেল্প করবে। পড়াইতে পারে সবাই, তোমাকে এভাবে বলবে এটাই, কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো তোমার হচ্ছে ডিফারেন্স মেক করবে, ঠিক আছে। তুমি এরকম করে লিখে রাখো, সুন্দর করে এরকম করে তোমার খাতায় লিখে রাখো। আমি আবার বলতেছি কিভাবে লিখবা। এরকম তোমার উপরে বা নিচে লিখে রাখো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50 লিখো, তারপর হচ্ছে যে নাইট্রোজেন লিখে হচ্ছে 25 and 2, তারপর হচ্ছে 1 লিখে হচ্ছে যে অক্সিজেন। হ্যাঁ, ml লিখে রাখতে পারো, এখানে ml লিখে রাখো, এখানে ml লিখে, শেষ। তাহলে দেখবো যে মনে থাকতেছে। অজৈব পদার্থগুলো জাস্ট পড়াই লাগবে না। জৈব পদার্থগুলোর মধ্যে শুধু একটা জিনিস পড়বা, যে লালাগ্রন্থি কি কি এনজাইম থাকে। টায়ালিন এনজাইম থাকে, লাইপেজ থাকে, কার্বনিক অ্যানহাইড্রেস থাকে, ফসফেটেজ থাকে, ব্যাকটেরিওলাইটিক এনজাইম থাকে। এগুলো অন্তত 3-4 বার 5 বার করে পড়বা। এগুলো 3-4 বার 5 বার করে পড়বা, ঠিক আছে। এগুলো মিস দিবা না, হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের ব্যাচমেটদের আবার একটু রিমাইন্ড করে আসি।
অনেক প্যারা দিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে এগুলো একটু মনে রাখবা, মাস্ট। টায়ালিন থাকে, তারপর লাইপেজ, কার্বনিক অ্যানহাইড্রেস, ফসফেটেজ, ব্যাকটেরিওলাইটিক এনজাইম, এগুলো ভালো করে মনে রাখতে হবে তোমার। এরপরে এগুলো মানে রিডিং দিয়ে চলে যাও, মিউসিন, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, কোলেস্ট্রল, ভিটামিন, এগুলো আসার পসিবিলিটি কম। তারপরে আসো লালার কাজ। লালার কাজ, লালার অধিকাংশই পানি, তাহলে এই পানি না থাকলে কিন্তু বিরাট সমস্যা, বুঝছো? পানি না থাকলে বিরাট সমস্যা। বিরাট সমস্যাটা কি, আমরা যদি আবার একটু মানে বোঝার চেষ্টা করি যে কেন পানি না থাকলে এত বড় বিরাট সমস্যা হয়ে যাবে, সেটা হচ্ছে জ্যারোস্টোমিয়া হবে, ঠিক আছে? জিহ্বা টিহ্বা এগুলো সব ফেটে যাবে, ফেটে গিয়ে একটা রোগ হবে, সেটা খুবই পেইনফুল, প্যাথেটিক একটা রোগ। তো এখন দেখো, লালার অধিকাংশই পানি। খাদ্যের স্বাদ অনুভব, পরিপাকের সময় বিক্রিয়া ঘটানোর জন্য পানি খাদ্য দ্রাবক হিসেবে ভিজিয়ে রাখে। যদি হচ্ছে যে তোমার পানি না থাকে তাহলে খাদ্য চিবাইতে সমস্যা, গিলতে সমস্যা, স্বাদ প্রয়োগগুলো শুকনো নষ্ট হয়ে যায়, আমরা খাবারের স্বাদ বুঝতে পারি না, তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি আক্রমণ করে, ঠিক আছে? তাহলে মুখ, জিহ্বা এবং ঠোঁট শিখতে হলে কথা কথা বলতেও সমস্যা। এই যে জ্যারোস্টোমিয়ার কথা বললাম, যে লালাক্ষরণ কমে গেলে কি রোগ হইতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জ্যারোস্টোমিয়া। জ্যারোস্টোমিয়া মানে শুকনো হয়ে একদম ফেটে যাবে। তোমরা যদি জ্যারোস্টোমি দিয়ে একটু গুগল সার্চ করো, তাহলে হচ্ছে যে দেখবা যে ঠোঁট টোট ফাটা একটা চিত্র দেখবে, জিওবাটি বা ফেটে একদম চলছিল অবস্থা। হ্যাঁ, এটা লালাক্ষরণ হইলে কথা বলতেও সমস্যা হয়। মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে কি, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, তাই না? মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সাথে মিশে খাদ্যকে পিচ্ছিল হয়ে দলায় পরিণত করে, ঠিক আছে? এবং এটি অম্লক্ষারকে বাফার করতে এটি সাহায্য করে, তাহলে মিউসিন বাফার হিসেবে কাজ করে। হ্যাঁ, ক্লোরাইড খুবই গুরুত্বপূর্ণ, স্যালাইভারি অ্যামাইলেজ যেটা, সেটাকে সক্রিয় করে। তুমি পাশে এরকম করে ক্লোরাইডের সংখ্যাটা লিখে রাখো, ক্লোরাইড এরকম করে পাশে লিখে রাখো বক্স করে, যে এটা স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, মানে টায়ালিন আর কি, এনজাইমটা। টায়ালিন হচ্ছে কি করে, রান্না করা স্টার্চের পলিস্যাকারাইডকে ভেঙে মল্টোজ এবং ডেক্সট্রিন নামক ডাইস্যাকারাইডে কনভার্ট করে। আমি তোমাদের ওই শুরুতে বলছিলাম যে মুখে কার্বোহাইড্রেট পরিপাক হয়, এ কথা আংশিক সত্য। পরিপূর্ণ সত্য কথা হচ্ছে রান্না করা স্টার্চ যেগুলো আছে সেগুলো হচ্ছে পরিপাক হয়, রান্না করাগুলা, রান্না ছাড়াগুলো মুখে পরিপাক হয় না, রান্না করা যেগুলো আছে সেগুলো পরিপাক হয়, ঠিক আছে? সেগুলো পরিপাক হয়ে মল্টোজ এবং ডেক্সট্রিন নামক ডাইস্যাকারাইডে কনভার্ট হয়। বাইকার্বনেট হচ্ছে লালার অম্লতা, পিএইচ 6.2 থেকে 7.4 এই অম্লীয় রেঞ্জের মধ্যে বজায় রাখতে সাহায্য করে। এটিও বাফার হিসেবে কাজ করে, বাইকার্বনেট বাফার হিসেবে কাজ করে, মিউসিন বাফার হিসেবে কাজ করে। তাহলে এগুলোর মধ্যে একটা লিঙ্কেজ করে ফেলো, 3S6, এগুলো হচ্ছে যে কি বাফার হিসেবে কাজ করে। আর যদি মুখে সৃষ্ট অ্যাসিডের শক্তি কমিয়ে রাখে, ফলে মুখে সৃষ্ট অ্যাসিডের শক্তি কমিয়ে রাখার মাধ্যমে দাঁতের এনামেলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। অ্যাসিডিটি বেড়ে গেলে দাঁতের এনামেল যেটা আছে সেটা ক্ষয় হতে থাকে, ঠিক আছে? লাইসোজাইম এনজাইম থাকে এটাতে, যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। এরপর লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের একটা অংশ, যে বললাম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, লাইসোজাইম এনজাইম। তো এটা হচ্ছে তোমার লালা সম্পর্কে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশের কাছাকাছি চলে আসছি, সেটা হচ্ছে লিভার। আমি হয়তো বা লিভার আজকে ক্লাসে শেষ করতে পারবো না, কিন্তু আমি যতটুকু পারি আজকে মানে তোমাদের একটা লিভার সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আর এটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। লিভার সম্পর্কে তোমাদের A to Z জানতে হবে, A to Z জানতে হবে। লিভার নিয়ে অনেক কোশ্চেন আসে। তারপরে তোমার হচ্ছে যে লিভার কয়েকটা বই থেকে তোমার হচ্ছে ইনফোগুলো দেখতে হবে, আমরা তোমাদের যে পিডিএফ দিয়ে দিব, তোমরা সেখানে ইনফোগুলো পড়ে ফেললে হবে এক্সট্রা ইনফোর জন্য, ঠিক আছে? তোমরা এখন কে কে ক্লাসে আসো আমি একটু দেখতে চাই। শুরুতে কারা ছিল আমার তো জানা আছে, এখন কে কে ক্লাসে আছে একটু জানাও তো। আচ্ছা, তো এখন তোমরা আমাকে একটু জানাও, আরেকটা একটা কোশ্চেন করি তোমাদের, সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্টের লেন্থ কত, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত আমাকে একটু জানাও, ডাইজেস্টিভ ট্র্যাক্টের দৈর্ঘ্য কত? আচ্ছা, এবার আসো তাহলে যকৃত। এখন যকৃত বা লিভার, সেটা হচ্ছে যে উদর গহ্বরের ডান দিকে থাকে। ফার্স্ট অফ অল এটা মনে রাখো যে ডান দিকে থাকে, মধ্যচ্ছদার ঠিক নিচে থাকে, ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রাম কাকে বলে? বক্ষ গহ্বর এবং উদর গহ্বর। ধরো হচ্ছে যে এটা হচ্ছে তোমার উদর গহ্বর, এটা হচ্ছে বুকের খাঁচা বা বক্ষ গহ্বর। এখানে তোমার হচ্ছে যে পৃথককারী একটা পর্দা থাকে, একটা মাস্কুলার একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় ডায়াফ্রাম বা বাংলাতে মধ্যচ্ছদা, ঠিক আছে? তাহলে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে বলা হয় মধ্যচ্ছদা। এটা, তো এটা হচ্ছে ডান বৃক্কের উপর দিকে, পাকস্থলীর হচ্ছে ডান পাশে থাকে, মানে হচ্ছে এটা বৃক্কের উপরে থাকে। ধরো এটা হচ্ছে যে ডান বৃক্ক, এটার উপরে থাকে হচ্ছে লিভার,
এবং এটার উপরে থাকে হচ্ছে তোমার ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে হচ্ছে যে উপরে হচ্ছে ডায়াফ্রাম, মাঝখানে লিভার, নিচে হচ্ছে কিডনি থাকে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। শাহানুর আক্তার আছে, নিশান আছে, মিলি আছে, মুসাইবা চলে গেছে না? প্রথম ক্লাসটাতে যেটাতে একটু সাউন্ডের প্রবলেম ছিল সেটা মানে শুরুর দিকে, সেটাতে অনেকেই ছিল, কিন্তু হচ্ছে যে ওরা সাউন্ডের প্রবলেম দেখে মেবি চলে গেছে, বাট একটু তো ধৈর্য ধরার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, রেজিস্টারটা একটু এটা মুছে গেছিল একটু। তো এখন আসো, আমি আশা করি তোমাদের লোকেশনটা বুঝাইতে পারছি। পাকস্থলী থাকে হচ্ছে যে কি, পাকস্থলী একটু বাম পাশ করে থাকে, বাঁকা করে থাকে এরকম। আচ্ছা ঠিক আছে, গুড, থাকো শেষ পর্যন্ত থাকো, তাহলে কিছু শিখে যাবে। আচ্ছা, তো এখন আমরা কি বললাম? ঠিক আছে, যারা আনসার করছো গুড, অনেকেরই আনসার হয়েছে, 10 মিনিটের হবে। এখন তোমরা লোকেশনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। লোকেশন বুঝছো? প্রথমটুকু অবস্থান, প্রত্যেকটা অংশ আমি তোমাদের থেকে একটু মানে রিভিউ করে করে যাবো, কারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড। কারণ এটার মধ্যে এটা কিছু কিছু জিনিস, এটা কিছু হরমোন রিলিজ করে, এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। কিছু হরমোন রিলিজ করে, আবার কিছু তোমার হচ্ছে রসক্ষরণ করে। ঠিক আছে, এই জন্য এটাকে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এটা হচ্ছে মিশ্র গ্রন্থি, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আরো কয়েকটা মিশ্র গ্রন্থির নাম কে বলতে পারবা দেখি, বলো তো দেখি, কে পারো আর কয়েকটা মিশ্র গ্রন্থির নাম? মিশ্র গ্রন্থি কোনটা, অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা, বহিঃক্ষরা গ্রন্থি? এটা নিয়ে কোশ্চেন প্রায়ই আসে মেডিকেল। দেখতে লালচে বাদামি বর্ণের, এই দেখো, এই চিত্রের দিকে তাকাইলে তোমাদের পারবা। এখন আসো, যকৃৎ তোমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, এই লাইনটাও লাগবে। আমাদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটা, সেটা হচ্ছে যকৃৎ। আচ্ছা, আমি আরেকবার একটু বলতেছি এবং চিত্র আঁকতেছি। নিশান যেহেতু বলছে, আমি আবার একটু আঁকতেছি, যাদের ক্লিয়ার হয়নি তারাও ক্লিয়ার হয়ে নাও। ঠিক আছে, এখন আসো, ধরো আমরা এটা একটা হিউম্যান বডির, এটুকু হচ্ছে তোমার ধরো এ পর্যন্ত হচ্ছে থোরাক্স বা বক্ষ গহ্বর। বক্ষ গহ্বর যেটার মধ্যে তোমার কি কি থাকে, দুইটা লাংস থাকে, এখানে একটা হার্ট থাকে, আবার এখানে একটা লাংস থাকে, এরকম। এটা হচ্ছে ধরো বক্ষ গহ্বর উপরেরটা। আর এখানে একটা পর্দা থাকে, পেশিবহুল পর্দা থাকে, যেটা বক্ষ গহ্বর এবং উদর গহ্বর, এই পুরাটা হচ্ছে উদর গহ্বর। ঠিক আছে, অ্যাবডোমেন, এটা হচ্ছে উদর, উদর গহ্বর। তো তোমার হচ্ছে যে বক্ষ গহ্বর উদর গহ্বরকে পেশিবহুল একটা পর্দা হচ্ছে পৃথক করে রাখে, সেটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ঠিক আছে, তো আমি এগুলো মুছে ফেললাম। এবার দেখো, এই ডায়াফ্রামে এখানে থাকে একটা কিডনি, ডান পাশে যে কিডনিটা সেটা থাকে, আর এখানে তোমার হচ্ছে লিভারটা থাকে। হুম, এখানে তোমার হচ্ছে লিভারটা থাকে। এই, তাহলে হচ্ছে এটা ডান পাশে থাকে। এক নম্বর হচ্ছে এটা কোন পাশে থাকে, তোমার ডান হাত দিয়ে ধরো, ধরো এখানে ধরো, ডান হাত দিয়ে বুকের একটু নিচে করে তুমি হাত দাও, এখানে হচ্ছে লিভার পাওয়া যায়। একটু ধরো, তোমার একটা স্মৃতি তৈরি করার দরকার আছে। তুমি ডান দিকে একটু হাত দাও, হাত দিয়ে বক্ষ গহ্বর যেখানে রিবস গুলো শেষ হচ্ছে সেখানে একটা হাত দিয়ে একটু চেপে দেখো, যদিও সরি, এটা পালপেবল হবে না, তোমার ক্ষেত্রে পালপেবল হবে না, পালপেবল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগ হইলে। হ্যাঁ, তাও তুমি হাত দিয়ে একটা স্মৃতি তৈরি করলে আর কি, তোমার নিজের একটা অংশ। তাহলে এটা ডান দিকে থাকে, ফার্স্ট অফ অল কি, এটা ডান দিকে থাকে, এটা ডানপন্থী। তারপরে এটা উপরে থাকে ডায়াফ্রাম, নিচে থাকে একটা কিডনি। ঠিক আছে, হ্যাঁ, এবার বুঝছো চিত্রটা, মানে অবস্থানটা ওর। আমি তোমাদের সুন্দর একটা ফিগার দিয়ে দিব। এখানে আমরা বই থেকে ক্লাস নিতে হয়, তো তো হচ্ছে তোমার ফিগারগুলো আসলে ওইভাবে দেখানোর সুযোগ থাকে না। আর এগুলো তোমার হচ্ছে যে ইয়ার ক্লাসও না, তোমার ফিগার টিগার দেখাই বেশি। ফিগার টিগার যদি আমি ইন্টারনেট থেকে নিয়ে টিয়ে দেখাতে যাই, অনেক সময় চলে যাবে। হ্যাঁ, এজন্য হচ্ছে এঁকে এঁকে দেখাই আর কি। ওকে, তাহলে হচ্ছে দেখো, উম, ওজন টোজন তোমরা একটু হালকা করে দেখবা, পুরুষের ওজন কত, নারীতে ওজন কত, এগুলা। শব্দ ভূমিষ্ঠ শিশুদের কতটুকু থাকে এটা ইম্পর্টেন্ট, 150 গ্রাম। এটা 4টা পার্ট থাকে, এটা মাস্ট মনে রাখতে হবে, 4টা পার্ট। ঠিক আছে, এই যে এরকম একটা লিভার, 4টা পার্ট থাকে, ডান, বাম,
এখানে কোয়াড্রেট কোঅর্ডিনেট, ডান বাম কোয়াড্রেট কোঅর্ডিনেট, এটা তোমরা 4 বার পড়ো। ডান বাম কোয়াড্রেট কোঅর্ডিনেট, ডান বাম কোয়াড্রেট কোঅর্ডিনেট, ডান বাম কোয়াড্রেট কোঅর্ডিনেট, ডান বাম কোয়াড্রেট কোঅর্ডিনেট, 4টি অসম্পূর্ণ। অসম্পূর্ণ কারণ কি? কারণ এরা একবার যদি ধরা হচ্ছে যে ডান অংশের সাথে বাম অংশ অঙ্গভঙ্গিভাবে জড়িত, ঠিক আছে, এরা যে সেপারেটেড ব্যাপারটা এরকম না, মানে জড়িত, এই জন্য এইগুলো হচ্ছে অসম্পূর্ণ খণ্ড। হ্যাঁ, খণ্ডগুলি স্থিতিস্থাপক এবং তন্তু সমৃদ্ধ ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, এদের উপরে একটা আবরণ থাকে, সেটা হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, ঠিক আছে। কি দিয়ে আবৃত থাকে? ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, ক্যাপসুল। আর সবচেয়ে বড় খণ্ডটা হচ্ছে ডান খণ্ড, ডান খণ্ডটা সবচেয়ে বড়, ঠিক আছে, এই ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড। ডান লিখতে গিয়ে জান লিখে ফেলছি, কেমন হয়ে যাবে। ডান, ঠিক আছে। তাই ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড। হ্যাঁ, সবচেয়ে বড় খণ্ড কোনটা? ডান খণ্ড। আমি একটু এটাকে মোটা করে ফেলি, এই এই ডান খণ্ড, ডান ডান খণ্ড, ঠিক আছে। আবার একটু চিকন করে ফেলি, ঠিক আছে। তাহলে ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড। হুম, তাহলে যকৃতের নিচে পিঠে পিত্তথলি বা গল ব্লাডার, এখানে একটা পিত্তথলি আছে, পিত্তথলি বা গল ব্লাডার। পিত্তথলি ইংলিশ টার্ম যে গল ব্লাডার, এটা তোমাদের মাস্ট জানতে হবে, সংলগ্ন থাকে যকৃত থেকে আসা। এগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখাবো চিত্র এঁকে এঁকে। আচ্ছা, দেখাই ফেলি। ফার্স্ট অফ অল তোমরা মনে করো যে এটা হচ্ছে আমাদের লিভার। লিভারে তোমার পিত্ত বা বাইলগুলো তৈরি হয়, ধরো বি লিখলাম আমি, বাইল তৈরি হয় এখানে। এখান থেকে ডান পিত্তনালী বাম পিত্তনালী আসে, এসে তোমার একটা অভিন্ন পিত্তনালী তৈরি করে। তো এই পিত্তনালীগুলো তোমার হচ্ছে যে এখানে একটা পিত্তথলি সাপোজ আছে, সেই পিত্তথলি তোমার হচ্ছে যে গিয়ে এটার সাথে যুক্ত হয়। পিত্তথলি যুক্ত হওয়ার পর এটা হয় অভিন্ন কি, আগে ছিল হচ্ছে যকৃতনালী, এরপরে তোমার অভিন্ন পিত্তনালী হয়ে যায়। সে অভিন্ন পিত্তনালী তোমার হচ্ছে যে এরপরে সামনে গিয়ে তোমার হচ্ছে কার সাথে যুক্ত হয়? যুক্ত হয়েছে তোমার প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে। প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে যুক্ত হয়ে এটা অ্যাম্পুল অফ ব্যাটার হয়ে তোমার হচ্ছে যে ডিউডেনামের সেকেন্ড পার্টে গিয়ে মুক্ত হয়। এটা হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের সেকেন্ড পার্টে গিয়ে মুক্ত হয়, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে প্রথমে ডান যকৃতনালী বাম যকৃতনালী, সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, এটাকে বলা হয় সিস্টিক ডাক্ট বা পিত্তনালী। পিত্তনালীর সাথে যুক্ত হয়ে অভিন্ন অভিন্ন পিত্তনালী হয়ে যায়, সরি, অভিন্ন পিত্তনালী, পিত্তনালী বা কমন বাইল ডাক্ট, পিত্তনালী, অভিন্ন পিত্তনালী হয়ে যায়। অভিন্ন পিত্তনালীর সাথে যখন হচ্ছে যে তোমার অগ্নাশয় নালী যুক্ত হয়, কি যুক্ত হয়? অগ্নাশয় নালী যুক্ত হয়, অগ্নাশয় নালী, তখন সেটা হয়ে যায় তোমার অ্যাম্পুলা অফ ব্যাটার, অ্যাম্পুলা অফ ব্যাটার। তোমরা এই অংশটা মাস্ট বুঝতে হবে, এই অংশটা শুধু তোমার এখানে মেডিকেলে চান্স পাইতে হেল্প করবে না, চান্স পাওয়ার পরও হেল্প করবে। তোমরা কে কে বুঝছো এটা আমাকে জানাও, নাইলে আমি হচ্ছে যে বড় একটা ফিগার এঁকে তোমাদের আবার একটু শুরু থেকে বোঝানোর চেষ্টা করবো। তোমরা যদি বুঝে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝো সমস্যা নেই, তাও আলহামদুলিল্লাহ, আমি আবার আঁকবো। আমার তোমাদের প্রত্যেকটা পার্সন না বুঝে পর্যন্ত আমার দায়িত্ব শেষ বলে আমি মনে করবো না। এটা আমি আমাদের পেইড ব্যাচের ক্ষেত্রেও মেনটেন করি, ফ্রিতেও মেনটেন করি। তোমার হচ্ছে যাতে আমার কাছে স্টুডেন্টরা পড়তে আসছে কি জন্য? বোঝার জন্য। এখন ওরা যদি না বুঝে তাহলে তো আমার এই চেষ্টা কর্মযোগ্য সবকিছুই আসলে ব্যর্থ। হ্যাঁ, তো তোমরা সবাই বুঝছো কিনা জানাও, সবাই একটু আমাকে জানাও কমেন্ট করে, যারা হচ্ছে যে আসো ক্লাসে, যে তোমরা এই কনসেপ্টটুকু বুঝছো কিনা, পিত্ত কিভাবে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। খাদিজা আক্তার মিম, নতুন একজনকে পাইছি। আমি বুঝতেছি না তোমরা কি যারা মানে শিফট বাই শিফট ক্লাস করতেছো নাকি, যে পুরান যারা একটু ক্লাস করে তারা একটু গিয়ে রেস্ট করে আরেকজনকে পাঠাই দেয়। মিম তো মনে হয় নতুন জয়েন করছে, আমি শুরু থেকে ছিল। নতুন জয়েন করলে তোমরা হচ্ছে যে থাকো লাস্ট পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পড়াচ্ছি। হঠাৎ করে কাশি হয়ে গেছে আবার, প্যাথেটিক। মুস্তাফিয়া বুঝছে মাসাল্লাহ, ভালো স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবার, এবার রেজাল্ট ভালো হবে। আমার টার্গেট হচ্ছে যে আমাদের যে তোমার পেইড ব্যাচ আছে যেটা 10 জনের, সে এবার আমার একদম টার্গেট একটু বড়। এবার আমার টার্গেট হচ্ছে যে আমি ওদেরকে এমনভাবে পড়াবো ইনশাল্লাহ যাতে 10 জনে 10 জনই চান্স পায়। এটা আমার একটা গোল ইনশাল্লাহ, 10 জনই যাতে চান্স পায়।
একদম সরকারি মেডিকেলে হইলেই হবে, তোমার একদম ডিএমসিতে চান্স পাওয়া হইতে হবে এরকম না। যাদের ভাগ্য ভালো, যারা বেশি ভালো পরিশ্রম করবে তারা ডিএমসিতে চান্স পাবে। তবে হচ্ছে চেষ্টা করবো যে যাতে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো মেডিকেলে যাতে হয়ে যায় ইনশাআল্লাহ, এটা আর কি। একদম মানে আটঘাট বেঁধে নামা যেটাকে বলে, আমরা দুইজন আছি টিচার হিসেবে, মেন্টর হিসেবে, একদম ওদেরকে প্রপারলি নিয়ে আগাবো আর কি ইনশাআল্লাহ। তো তোমার হচ্ছে যে তোমরাও ভালোভাবে চেষ্টা করো, যারা আমাদের সাথে যুক্ত হবা তারা তো হবাই, আর যারা হচ্ছে যে যুক্ত হবে না তারাও ভালোভাবে চেষ্টা করো ইনশাআল্লাহ, যাতে এটেনি কোর্স ভালো রেজাল্ট করা যায়। তো আমাদের প্রত্যেকের পারপাসই এটা, ঠিক আছে। আর একটু জানে রাখি, সেটা হচ্ছে যে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 24 এপ্রিল থেকে। কারণ অলরেডি যারা অ্যাডমিটেড হয়েছে তাদেরকে আমি আর ওয়েট করাবো না। আমাদের 24 এপ্রিল থেকে তোমার ক্লাস শুরু হবে। আজকে 20 তারিখ, মানে হচ্ছে 21, 22, 23 আর 3 দিন আছে। 3 দিন পরে 24 তারিখে তাদের ইনভিটেশন ক্লাস হবে। এরপরে আমরা ফুল প্রুফ হচ্ছে যে মাঠে নেমে যাবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও তারা আমাদের পেজে নক দিতে পারো বা ভাইয়াকে পার্সোনালি নক দিতে পারো। আমি আমার নাম্বারগুলো আমাদের টেলিগ্রামেও দিচ্ছি, তাও তোমরা যারা নতুন তাদেরকে জানাই দিচ্ছি, 09264679222 এই নাম্বারে আমাকে নক দিতে পারো। যারা ইন্টারেস্টেড আর কি 10 জনের একটা প্রাইভেট ব্যাচে A to Z প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে হচ্ছে আগাইতে, আমাকে এখানে কল দিয়ে আগে হচ্ছে ডিটেলস জানতে পারো বা কথা বলে নিতে পারো, যে তাহলে বুঝবে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। হ্যাঁ, আর এখানে কিস্তি ব্যবস্থা যেহেতু রাখছি, অ্যাফোর্ডেবল, বুঝছো, অ্যাফোর্ডেবল। এখন তোমার হচ্ছে যে 10 জনের ব্যাচ দেখি যে আমি 20,000 টাকা করে নিতে ব্যাপারটা এরকম না, একদম তোমার সাধ্যের মধ্যেই আরো দুই কিস্তিতে পেমেন্ট করা যাবে। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই এটা একটা বেস্ট অপশন হবে। আমরা একদম এরকম এখন যেখানে ব্যবহার হচ্ছে একদম বেসিক থেকে আরো দুই তিনটা বইয়ের তথ্যও দিব, মানে যা যা লাগে, মোট কথা হচ্ছে যা যা লাগে আমরা মোটামুটি এটুকু কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সব কিছু, শুধু ক্লাস না, আমাদের ক্লাস, তারপর হচ্ছে আমাদের এক্সাম যেগুলো আছে, কয়েক ধাপে এক্সাম, র্যাপিড ফায়ার, পোল থাকবে, প্র্যাকটিস করার জন্য এক্সাম থাকবে, তারপর রিভিশন ক্লাস থাকবে। ক্লাস আবার দুই প্রকার, একটা হচ্ছে এখন যেরকম লাইভ ক্লাস, এর সাথে হচ্ছে আবার রিভিশন ক্লাস হবে একদম শুরু থেকে। এসব কিছু যদি কেউ করে তাহলে হচ্ছে তার ইনশাআল্লাহ 80% কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ। এটুকু আমরা অ্যাসিউরিটি দিতে পারতেছি, 100% আমরা দিতে পারতেছি না, কারণ আমরা কোশ্চেন করবো না, ঠিক আছে। আমরা টিচার, আমরা পড়াবো, 80% কোশ্চেন কমন পড়বে। এখন 80% কোশ্চেন যদি কমন পড়ে, 80টা যদি কমন পড়ে 100টার মধ্যে, তাহলে সেই স্টুডেন্ট চান্স মিস করার কথা না, যদি সে করে আর কি, ঠিক আছে। সবগুলোতে যদি অ্যাটেন্ড থাকে, সবগুলো যদি করে, তখন সেক্ষেত্রে আর কি। ওকে, তা আসো আমরা বাকিটুকু পড়ি। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবা, আর যাদের প্রয়োজন নেই তারা এমনি আমাদের যে ফ্রি কন্টেন্টগুলো আছে সেগুলোর সাথে যুক্ত থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবা। আর অলরেডি পেমেন্ট করে নাই অনেকে, বাট হচ্ছে যে তোমার কথা দিয়ে রাখছে অনেকেই। তো তোমার হচ্ছে যে যারা আগে পেমেন্ট করবে তাদের নিয়ে ব্যাচ হয়ে যাবে, এটা আর কি। আচ্ছা, তো এখন আসো ডিউডেনামে কোন পার্টে উন্মুক্ত হয় বলছে, দ্বিতীয় পার্টে। এখানে 2 লিখে রাখতে পারো। ডিউডেনামের সেকেন্ড পার্টে উন্মুক্ত হয়, ডিউডেনামের সেকেন্ড পার্টে উন্মুক্ত হয়, সেকেন্ড পার্টে। এটা মনে রাখবা। যকৃতের আণবিক গঠন খুব গুরুত্বপূর্ণ। আণবিক গঠন হচ্ছে কি দিয়ে আবৃত থাকে, গ্লিনস ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। এটা তুমি কোথাও পাবা না, যকৃতের মধ্যে পাবা, যকৃতে গ্লিনস ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। কি ক্যাপসুল? গ্লিনস ক্যাপসুল। কি ক্যাপসুল? এই দেখো উল্টাপাল্টা বলতেছি, আমাকে তোমার দেওয়া দরকার। গ্লিসেন্স ক্যাপসুল, গ্লিন্স বলতেছি, অন্য জগতে চলে গেছে। গ্লিসেন্স ক্যাপসুল, সরি, গ্লিসেন্স ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। আসলে তোমার এরকম অ্যাটিপিক্যাল নাম পড়তে পড়তে, ড্রাগের নাম, তারপরে আরো যে কত কিছু পড়তে তোমার নর্মাল গুলো মাথা থেকে ছুটে যায় মাঝে মাঝে, ঠিক আছে, সমস্যা নেই। গ্লিসেন্স ক্যাপসুল, এটা গ্লিসেন্স ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। তো এটা মাস্ট মনে রাখবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। গ্লিসেন্স ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। গ্লিসেন্স ক্যাপসুল, ইংলিশটা বাংলাটা দুইটাই খেয়াল করবা। যকৃতের অভ্যন্তরে প্রবেশ করে যকৃতের লোভিউলে বিভক্ত করে। লোভিউল মানে এই যে ছোট ছোট এগুলো, ধরো এরকম করে প্রবেশ করে, এটা এটা একটা লোভিউল, এটা একটা লোভিউল, এটা একটা লোভিউল, এগুলো হচ্ছে লোভিউল আর কি। হ্যাঁ, ছোট ছোট লোভিউলে বিভক্ত করে, এটা মাস্ট মনে রাখবা। আর লোভিউলগুলো বাহুবিষ্টে লাগবে না। প্রতিটি লোভিউলের অন্তর্ভাগে অসংখ্য ভূভুজকের হেপাটিক কোষ বা হেপাটোসাইট, এটা মনে রাখবে। হেপাটিক কোষগুলোকে বলা হয় হেপাটোসাইট, ঠিক আছে। হেপাটিক কোষগুলোকে বলা হয় হেপাটোসাইট। তো তোমার হচ্ছে লোভিউলা কেন একটি কেন রিউশিটা থাকে, সেন্ট্রাল ভেইন থাকে, এটা এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন, এটা মনে রাখবা। লোভিউলগুলো মাঝে রক্ত চলাচলের জন্য সাইনুসয়েড নামক ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এগুলোকে সাইনুসয়েড বলে। এই ফাঁকা জায়গাগুলোকে সাইনুসয়েড বলে, ঠিক আছে। সাইনুসয়েডগুলো কাপ্পার সেল দিয়ে আবৃত থাকে। কি সেল দিয়ে আবৃত থাকে? ধরো এটা একটা সাইনুসয়েড, এর ভিতরে যে আবরণ থাকে সেটা হচ্ছে কাপ্পার সেল, ঠিক আছে। খুব বেশি গুরুত্বপূর্ণ যে তোমাকে কোশ্চেন করবে কাপ্পার সেল তুমি কোথায় পাবা, কাপ্পার সেল তুমি কোথায় পাবা, এটা জিজ্ঞেস করবেই।
কাপ্পার সেল কোথায় পাবা? কাপ্পার সেল কোথায় পাবা? কাপ্পার সেল পাবা হচ্ছে যে লিভারে, আগে এটুকু মনে রাখো। তারপরে গিয়ে হচ্ছে যে সাইনোসয়েডের আবরণ, সেটা পরে মনে রাখবে। আগে হচ্ছে লিভার বা যকৃতের মধ্যে পাওয়া যায় কাপ্পার সেল। কাপ্পার সেল কোথায় পাওয়া যায়? লিভার বা যকৃতের মধ্যে। কাপ্পার সেল কোথায় পাওয়া যায়? লিভার বা যকৃতের মধ্যে। কাপ্পার সেল কোথায় পাওয়া যায়? লিভার বা যকৃতের মধ্যে। এটা কয়েকবার পড়ো, কয়েকবার পড়ো, আজকে এটা মুখস্থ করে যাও ক্লাস থেকেই। কাপ্পার সেল কোথায় পাওয়া যায়? যকৃতের মধ্যে, ঠিক আছে? এরকম অ্যাটিটিউড রাখা। দেখো এখানে আমাদের ভুল একটা মাইন্ডসেট কি জানো আছে, আমি এখন কোনো রকম শুনি, পরে আমি এটা পড়ে নিব। এখন এরকম একটা স্টুডেন্ট যে হচ্ছে পরেও পড়বে, এখনো মনোযোগ দিয়ে শুনবে, সে তোমার থেকে আগে যাবে না? তো এখনো মনোযোগ দিয়ে শুনে পরে আবার তো অবশ্যই পড়তে হবে। এখানে তো আমি বলতেছি না জাস্ট তুমি ক্লাস করে পেরে যাবে। ক্লাস তো হচ্ছে তোমার হচ্ছে যে একটা এইড করবে, বুঝতে সাহায্য করবে, মনে রাখতে সাহায্য করবে, বা পথ দেখাই দিবে কোনটা পড়বা কোনটা পড়বা না, কোনটা কতটা গুরুত্ব দেবে। এটা হচ্ছে ক্লাসের কাজ। কিন্তু তুমি এগুলো আবার নিজে পড়ে পড়ে আত্মস্থ করতে হবে। হচ্ছে এসব কোষ লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুজীবন, বহিরাগত কণাকে গলাধঃকরণ করে। মানে এটা হচ্ছে কি হিসাবে কাজ করে? এটা হচ্ছে সরি, ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। ম্যাক্রোফেজ, ঠিক আছে? আমরা দেখবো এরকম অনেকগুলো, অনেক জায়গার মধ্যে এরকম আছে অনেকগুলো অর্গানে, সেগুলো আলাদাভাবে আমরা পড়ব। এখন আসো যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। মানে দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। এটা আমরা আগে বলছি, এটা দেহের ওজন 3 থেকে 5%। হ্যাঁ, অনেক বড় একটা অংশ বলতে পারি, ছোট একটা অর্গান হিসেবে। তো তোমার হচ্ছে এটি মূলত পরিবর্তনশীল বাহ্যিক অবস্থা সত্ত্বেও অভ্যন্তরীণ যে হোমিওস্ট্যাসিস মেনটেন করে, ঠিক আছে? বাইরে ভিতরে শরীরের ভিতরে একটা স্থিতি অবস্থা বজায় রাখে, বিভিন্ন বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে মেটাবলিজম করে। এর মাধ্যমে এটাকে জন্য জৈব রসায়নাগার বলা হয়, অর্গানিক ল্যাবরেটরি বলা হয় মানবদেহের। খুব গুরুত্বপূর্ণ এই যে প্রোফাইলটা বা এই যে ওর স্ট্যাটাসটা, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর হচ্ছে যে প্রায় 5 শতাধিক জৈব রাসায়নিক বিক্রিয়া, 500+ জৈব রাসায়নিক কাজ সম্পাদন করে বলে বিজ্ঞানীর ধারণা। দেহের প্রধান সঞ্চয়কারী হিসেবে কাজ করে, স্টোরেজ হিসেবে কাজ করে। তারপরে তোমার হচ্ছে যে কি কি স্টোর করে এটা লাগবে। স্টোর করার পিছনে রিজন কি? ক্ষুদ্র থেকে পরিশোধিত সরল খাদ্যসমূহ পোর্টাল সংবন্ধনের মাধ্যমে হচ্ছে যে যকৃতে প্রবেশ করে। আমরা যদি একটু বেসিক আইডিয়া থাকে যে পোর্টাল সংবন্ধন কি, ধরো একটা জিনিস, একটা কিছু বেইন আসতেছে, এরা ডিরেক্ট তোমার হচ্ছে যে হার্টে না গিয়ে তোমার হচ্ছে একটা অর্গানের ভিতরে গিয়ে আবার অনেকগুলো ক্যাপিলারিতে বিভক্ত হয়ে আবার ক্যাপিলারিগুলো যুক্ত হয়ে তারপর গিয়ে যদি হার্টে পড়ে, তখন সেটাকে পোর্টাল সংবন্ধন বলে। হেপাটিক পোর্টাল সংবন্ধন যেটা আছে, হেপাটিক পোর্টাল মানে হচ্ছে যে এখানে তোমার হচ্ছে এগুলা এগুলা যকৃতের মধ্যে গিয়ে আবার ক্যাপিলারিতে বিভক্ত হয় আবার একসাথে যুক্ত হয়ে তোমার হচ্ছে যে হার্টে বা হৃৎপিণ্ডে ফিরে যায়। এগুলো আমরা হচ্ছে যে যখন তোমাদের ব্লাড পড়াবো তখন হচ্ছে যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। হ্যাঁ, এখন আসো গ্লাইকোজেন সঞ্চয়। ক্ষুদ্র থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে। হেপাটিক পোর্টাল শিরা কি শিরা? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লুকোজেনেসিস গ্লাইকোজেন তৈরি করা। গ্লাইকোজেনেসিস মানে জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকোজেন মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি করা, ঠিক আছে? গ্লাইকোজেন রূপান্তর করে যকৃতে সঞ্চয় করে জমা রাখে। ইনসুলিন নামক হরমোন এই প্রক্রিয়া সাহায্য করে। দেখো খুব ভালো করে খেয়াল করো, এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, আমি তোমাদের একটু ক্লিয়ার করি। এগুলা আবারও বলতেছি, আমার স্টুডেন্টদেরকে আমি কনফিডেন্টলি বলি যে আমার কাছে পড়লে তোমার যে জাস্ট মানে এখানে অ্যাডমিশন টেস্ট ভালো করতে পারবা, এইচএসসি ভালো করতে পারবা, এরকম না। আমি চেষ্টা করি যে আমরা পড়ানোর জন্য যাতে তোমরা হচ্ছে যে মেডিকেলে যাওয়ার পরও তোমরা হচ্ছে যে অন্যদের থেকে একটু আগাই থাকো, বা হচ্ছে যে তোমাদের জন্য সহজ হয়ে যায় জার্নিটা। যেমন এই জিনিসগুলা দেখো, তোমার হচ্ছে যে ইনসুলিনের কাজ কি আসলে? এই যে ইনসুলিন হরমোন বলি আমরা, ধরো এটা হচ্ছে একটা মানে তোমার ধরতে পারো, আর্টারি ধরতে পারো। এখানে মধ্যে ধরো গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে। কি বেড়ে গেছে? গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। ইনসুলিনের কাজ হচ্ছে যে কোনো ভাবে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণকে কমানো। এখন এটা কিভাবে কমাইতে পারে? হয় গ্লুকোজগুলোকে ইউজ আপ করে ফেলবে, অথবা মানে সেলের ভিতরে পাঠিয়ে দিবে, কোথাও না কোথাও পাঠিয়ে দিবে, ইউজ করে ফেলবে বা পাঠিয়ে দিবে। তো তোমার হচ্ছে এগুলাকে ধরা হচ্ছে যে ও যদি এখন লিভারে পাঠাই এগুলোকে গ্লাইকোজেন কনভার্ট করে ফেলে, তাহলে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে না? ও যদি রক্ত থেকে গ্লুকোজ গুলাকে কোথায় পাঠায়, লিভারে পাঠায়, গ্লাইকোজেনে কনভার্ট করে, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে না? মানে ওর যে কাজ ওইটাই ও করতেছে না, যে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। কে কে আসো নাই ঘুমাই গেছো? বলো, ডান বৃক্ষ কিছুটা নিচে কেন? বাম বৃক্ষ থেকে ডিরেক্টলি আমি উত্তর মানে ডিরেক্টলি দিই নাই, বাট হচ্ছে যে এটার উত্তর কিন্তু তোমাদের জানার কথা। আমি একটা বেসিক যেহেতু ক্লিয়ার করছি, তোমাদের লোকেশন টোকেশন এটা জানার কথা, আমাকে বলো।
ওর জন্য একটু দোয়া করিও। অসুস্থ আসলে তোমার 10-12 দিন থেকে অসুস্থের উপরে আছি, আল্লাহ যাতে সুস্থ করে দেয়। তোমরা আর কিছু করো আর না করো, আমাদের ব্যাচে যুক্ত হওয়ার না হও, তোমরা শেষ পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবা, আমাদের পেজে মানে চোখ রাখবা, টেলিগ্রাম চ্যানেলে থাকবা, অনেক ফ্রি কন্টেন্ট পাবা এবং ভ্যালুয়েবল কন্টেন্ট পাবা আমাদের সাথে যুক্ত থাকলে। ঠিক আছে, এটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি এবং তোমরা নিজেরাই দেখবা। ঠিক আছে, আর আমাদের ব্যাচে থাকলে তো কোনো কথাই নেই, তোমাদের ফুল দায়িত্ব আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, ফুল দায়িত্ব আমাদের, আমরা গাইড করে নিয়ে যাবো ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে আমরা যা যা বলবো, যা যা করতে বলবো তা তা করা, শেষ, আর কিছু না। মুসাইবা, গুড। তাহলে তোমরা কি আমার কথা বুঝছো? এটা আসো, ঠিক আছে, গুড, জেগে আসো, মাশাআল্লাহ, বুঝছি। এখন আমার এই কনসেপ্টটা বুঝছো যে ইনসুলিনের আসলে অ্যাকচুয়ালি কাজ কি। শাহানুর আক্তার আছে, মুসাইবা আছে, মিলি আছে, নিশান আছে। তোমরা এই কনসেপ্টটা বুঝছো? কে কে বুঝছো? সবাই একটু জানাও, জানো, নাইলে তো আমি বুঝবো না। একজন দরকার হলে না বুঝছো যে সে জানো যে ভাই আমি বুঝি না, আমি আবার একটু তোমাকে ক্লিয়ার করি। এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, আসছো পড়তে, এটা ভালো করে বুঝবা যে এখানে এখানে ভুল করলে কোনো অসুবিধা নেই। তুমি একবার না বুঝলে দুইবার বলো, এখানে দুইবার বোঝানোর পরে তুমি যদি না বুঝো তাহলে আমাকে পার্সোনালি নক দাও, আমি তোমাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, কারণ দুইবার বেশি বললে হয়তো অন্যরা বিরক্ত হইতে পারে, অন্যদের অসুবিধা হইতে পারে। তাও বুঝো, বুঝে যাও। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে তোমাদের পরীক্ষায়। তুমি দেখবা যে আমি অনেকগুলো জিনিস স্কিপ করে যাচ্ছি, মানে এগুলো লাগবে না, যেখানে বেশি গুরুত্ব দিচ্ছি মানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তাহলে এখন ইনসুলিনের বিপরীত কাজ করে একটা হরমোন, সেটা হচ্ছে গ্লুকাগন। এগুলো আবার একই অর্গান থেকে রিলিজ হয়। ঠিক আছে, গ্লুকাগন। গ্লুকাগন কি করে? গ্লুকাগন ধরো কোনো কারণে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেছে, সেটাও কিন্তু মানে তোমার সমস্যা, এবং এটা বিরাট সমস্যা। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে তাড়াতাড়ি মরে যাবে। বেড়ে যাওয়া, এই যে ডায়াবেটিসের কি হয়, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তার থেকে বেশি ক্ষতিকর রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া। ঠিক আছে, গ্লাইসেমিক শক হয়ে রোগী মারা যায়, দ্রুত মারা যায়। ঠিক আছে, এর জন্য রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লুকাগন কি করবে? গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে। ও কি করে? ধরো হচ্ছে গ্লাইকোজেন গুলোকে ভেঙে ফেলে, ভেঙে গ্লুকোজে কনভার্ট করে রক্তে পাঠায়, রক্তে গ্লুকোজের মাত্রাকে আবার বাড়াই ফেলে। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে। মোস্ট প্রবলি গত বছরই এটা নিয়ে কোশ্চেন আসছে, বা এর আগের বছর, যে মানে কোনটা কোনটা ইনসুলিনের বিপরীত কাজ করে, কে গ্লুকাগন, এই টাইপের একটা কোশ্চেন আসছে গতবার বা এর আগের বছর, হয় 24 সাল অথবা 23 সাল। ঠিক আছে, এই কনসেপ্টগুলো তুমি যদি এরকম ক্লিয়ার থাকো, তোমার সেশনে আসা কোশ্চেনগুলো পারবে। ঠিক আছে, তাহলে গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীত কাজ করে। কি করে? ও হচ্ছে যে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। ক্লিয়ার? ক্লিয়ার তোমাদের? কালকের বায়োফ্রাইটেড এডুফাইডের ক্লাস কেমন ছিল? তোমাদের কেমন লাগছে? সানাউল্লাহ স্যারের ক্লাস বুঝছো? কনসেপ্টগুলো ওনার পড়া বুঝছো? আমাদের আরেকজন মেন্টর আর কি, উনিও হচ্ছে যে খুব সুন্দর করে পড়ায়, আমি জানি। এখন তোমাদের ফিডব্যাকটা জানতে চাচ্ছি, তোমাদের কাছে কেমন লাগছে। কারণ তোমার আমরা তো, আমার ক্লাসেও যদি না বুঝো, কোনো সমস্যা হয় আমাকে জানাবা। ওনার ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক থাকলে আমাকে জানাবা। আমাদের কোনো আমাদের দিক থেকে কোনো যদি কিছু পরিবর্তন করতে হয়, তোমাদের জন্য আমরা সবকিছু করার জন্য প্রস্তুত। হ্যাঁ, কারণ তোমাদের জন্য এই কর্মযোগ। তো ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করে এটা, যকৃত, প্লিহা এবং অন্ত্র থেকে বেরিয়ে রক্তবাহিকাগুলো মিলিত হয়ে হেপাটিক পোর্টাল শিরা গঠন করে, হেপাটিক পোর্টাল শিরা গঠন করে। আমি অলরেডি বলছিলাম যে প্লিহা থেকে বের হয়, অন্ত্র থেকে বের হয় রক্তবাহিকাগুলো কি ধরনের? হেপাটিক পোর্টাল শিরা। ওই যে যকৃতে গিয়ে আবার হচ্ছে যে অনেকগুলা তোমার এই ক্যাপিলারিতে কনভার্ট হয়, আবার মিলে এরপর হচ্ছে কোথায় যায়? হার্টে যায়। ঠিক আছে, হার্টে যায়। আচ্ছা, যকৃতের ভিতর দিয়ে রক্ত যদি অনবরত প্রবাহিত হয়, তাহলে এরপর রক্তবাহিকাগুলো শিরা থেকে বিপুল পরিমাণ রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। কতটুকু পর্যন্ত জমা রাখতে পারে? 1500 ঘন সেন্টিমিটার বা 1500 মিলিলিটার। 1500 ঘন সেন্টিমিটার বা 1500 মিলিলিটার, এক কথা মনে রাখবে। 1 সিসি ইকুয়ালস টু 1 মিলিলিটার, 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়ালস টু 1 মিলিলিটার, এটা মনে রাখবে। হুম, 1 সিসি ইকুয়ালস টু 1 মিলিলিটার, এটা মাস্ট মনে রাখবা, এটা আমার লাগবে। ওকে,
তো এরপর হচ্ছে ভিটামিন সঞ্চয়। কি কি ভিটামিন সঞ্চয় করে? যকৃত, সরি, যকৃত হচ্ছে স্নেহে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ ডি ই কে, এটা কয়েকবার পড়ো, ভিটামিন এ ডি ই কে, স্নেহে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ ডি ই কে, এ ডি ই কে, এ ডি ই কে, এ ডি ই কে, এটাই বুঝতে পারছি, এ ডি ই কে, ঠিক আছে। ভিটামিন এ ডি কে হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আর ভিটামিন বি সি হচ্ছে পানিতে দ্রবণীয়, এবং হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড এগুলোকে সঞ্চয় করে, ঠিক আছে। ভিটামিন বি 12 ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন। এগুলো না থাকলেও তোমার হচ্ছে যে এনিমিয়া হবে। যেমন ভিটামিন বি 12 এর অভাবে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। কি এনিমিয়া হয়? মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, মানে হচ্ছে যে তোমার আরবিসি সেলগুলো বড় হয়ে যায়, হ্যাঁ, মেগালোব্লাস্টিক, মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, ঠিক আছে, ভিটামিন বি 12 এর অভাবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা বুঝলাম যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি, পানিতে দ্রবণীয় ভিটামিন কি, তারপর হচ্ছে যে আর কি কি, প্রায় সবগুলো ভিটামিন সঞ্চয় করে, এবং হচ্ছে যে ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। এগুলো যদি কোনো কারণে না থাকে তখন হচ্ছে যে এনিমিয়া হয়। পিত্তরস সঞ্চয় করে রাখে। যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পিত্তরিতে জমা থাকে, যা খাদ্য পরিপাকে বিরতিহীনভাবে সহায়তা করে। একজন পূর্ণবয়স্ক মানুষ যকৃত দৈনিক 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি করে। তাহলে তৈরি করে কে? তৈরি করে হচ্ছে লিভার। তৈরি করে কে? লিভার। সঞ্চয় করে কে? গল ব্লাডার। গল ব্লাডার পিত্তথলি, গল ব্লাডার বা জিবি দিয়ে লিখি, গল ব্লাডার বা পিত্তথলি, ঠিক আছে। গল ব্লাডার বা পিত্তথলি কি করে? জমা রাখে। তাহলে কতটুকু তৈরি হয়? 400 থেকে 800, 400 থেকে 800, 400 থেকে 800 মিলিলিটার তৈরি হয়, ঠিক আছে। চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়। যে শর্করা ব্যবহৃত হতে পারে না, গ্লাইকোজেনে জমাতে পারে না, তাদেরকে সেসব শর্করাকে চর্বিতে পরিণত করে যকৃত, ঠিক আছে। এই যে পেটে চর্বি জমে, এগুলা কেন? ওই গ্লুকোজের মাত্রা বেশি, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি খেয়ে ফেলছে, তখন সেগুলো চর্বি হয়, চামড়ার নিচে চর্বি হিসেবে জমা থাকে, হ্যাঁ। যকৃত অ্যামিনো অ্যাসিডগুলোও জমা রাখে। মিনারেল সঞ্চয়, অনেকগুলো তোমার মিনারেল সঞ্চয়, যকৃত লৌহ, পটাশিয়াম এগুলো সঞ্চয় করে। এগুলোকে তুমি এভাবে লিখবা, আয়রন, পটাশিয়াম এভাবে লিখবা, এভাবে লিখলে মনে থাকবে। যকৃতের রক্তকণিকার ভাঙ্গনে হিমোগ্লোবিনে যকৃতের কাফার কোষের মাধ্যমে ভেঙে হিম এবং গ্লোবিনে কনভার্ট করে। হিমোগ্লোবিনকে ভাঙে, ভেঙে হিম এবং গ্লোবিনে কনভার্ট করে। হিম অংশের প্যারেটিন যকৃতে জমা থাকে। হিম অংশের হিমের লৌহ অংশ, হিমের মধ্যে যে আয়রন থাকে সেটা প্যারেটিন হিসেবে জমা থাকে। কি হিসেবে? প্যারেটিন। কি হিসেবে? প্যারেটিন। কি হিসেবে? প্যারেটিন। প্যারেটিন হিসেবে জমা থাকে, এটা মনে রাখতে হবে। প্যারেটিন হিসেবে যকৃতে জমা থাকে। এছাড়া কপার, জিঙ্ক, কোবাল্ট এগুলো হচ্ছে যে স্বল্প মাত্রা সঞ্চয় করে। মেনলি সঞ্চয় করে আয়রন, পটাশিয়ামকে। আয়রনের সোর্স কি? হিম। হিমকে ভেঙে কি হিসেবে জমা রাখে? প্যারেটিন হিসেবে জমা রাখে। আয়রনকে প্যারেটিন হিসেবে জমা রাখে। আয়রনকে কি হিসেবে জমা রাখে? প্যারেটিন। প্যারেটিন, প্যারেটিন ভালো করে পড়বা, প্যারেটিন হিসেবে জমা রাখে। আর হচ্ছে হিমকে, হিমোগ্লোবিনকে বাংলা হিম এবং গ্লোবিন। গ্লোবিন হচ্ছে তোমার প্রোটিনটা আর কি, আর প্রোটিন অংশ হচ্ছে হিম। হিমকে বাংলা তোমার হচ্ছে যে বিলিরুবিন এবং বিলিবার্ডিন তৈরি হয়, সেগুলো আমরা দেখবো পরে। এগুলো হচ্ছে যে ব্লাড পড়তে গিয়ে দেখবো, ওকে। তো আমাদের আজকে বিপাকীয় ভূমিকার আগ পর্যন্ত আমাদের ক্লাসগুলো আমরা আগেই, তোমাদের যারা নিয়মিত ক্লাস করো তারা জানো, আমাদের ডিউরেশনগুলো আমরা 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করি, আমাদের ফ্রি ক্লাসগুলো। তো তোমরা নিয়মিত আমাদের ক্লাসে থাকবা। কালকে আবার হচ্ছে যে তোমাদের অর্থনৈতিক রসায়ন শুরু হবে ইনশাল্লাহ। সানাউল্লাহ স্যার তোমাদের ক্লাস নেবে, তোমরা ক্লাসে নিয়মিত পার্টিসিপেট করবা। আমাদের হচ্ছে যে পোলের যে চ্যানেলগুলো আছে, আমাদের মেইন গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এগুলোতে পার্টিসিপেট করবা। আর আমি হচ্ছে যে তোমাদের হচ্ছে যে চ্যাপ্টার শেষ হওয়ার পরে এগুলো যে এক্সট্রা ইনফো আছে সেটা পিডিএফ দিয়ে দিব, তো সেটা পিডিএফ তোমরা হচ্ছে যে পড়ে ফেলবা, তাহলে এই চ্যাপ্টারের ফুল তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ফুল প্রিপেয়ার তোমরা থাকবা ইনশাআল্লাহ। আর ওই ব্যাপারটা আবার একটু রিমাইন্ড করে দিই তোমাদের, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রিসেন্টলি, তোমরা যারা ইন্টারেস্টেড তোর জন্য ব্যাচে আমাদের সাথে কানেক্টেড থেকে ফুল প্রিপারেশন নেওয়ার জন্য, সেকেন্ড টাইমের জন্য আলাদা ডেডিকেটেড ব্যাচ, তোমরা আমার যে নাম্বার আছে সেটা যোগাযোগ করবা, টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ডিরেক্ট কলও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার সাথে ডিরেক্টলি কথাবার্তা বলে সব কিছু জেনে ভর্তি হতে পারো, ওকে। তো আজকে এ পর্যন্তই। আমার জন্য একটু দোয়া করি, আমি যাতে একটু সুস্থ হই, তোমাদের জন্য আরও ভালোভাবে ক্লাস নিতে পারি, তোমাদের জন্য কাজ করতে পারি। তোমাদের জন্য অসংখ্য দোয়া থাকলো, তোমরাও কাজ করবা, ভালোভাবে পড়াশোনা করবা, সুন্দর করে পরিকল্পনা করে আগাবা, নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবা যাতে আল্লাহ তোমাদের সফল করে। এবার যাতে তোমরা ব্যর্থ না হও, আর যে ভুলগুলো হয়ে যায় সেই ভুলগুলো যাতে না করো, এটার ব্যাপারে দোয়া করবা এবং নিজের থেকে চেষ্টা করবা। তো আজকের পড়ানো অংশ থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। জাযাকাল্লাহু খায়রান নুসাইবা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক।
আল্লাহ হাফেজ মিম। ওকে।